কুয়াশা। শুরু হয়ে গেছে কুয়াশা এবিসি রেডিও 89.2 FM এ। সঙ্গে আছি শারমিন, আর আমার সঙ্গে আছে সব সময়কার মতন দুটো গল্প। প্রথম গল্পটি যেটা রয়েছে তার নাম হচ্ছে কালো ছড়ি, লেখক সৈয়দ মুস্তফা সিরাজ, আর পড়ে শোনাচ্ছে সেতু। প্রথম গল্পটির প্রথম অংশ এখন শুনবেন, তারপর একটা ছোট্ট বিরতি নিয়ে সরাসরি চলে যাব গল্পের দ্বিতীয় অংশে, তারপর আবারও ফিরে আসছি। আপনি শুনছেন এবিসি রেডিও 89.2, চলছে কুয়াশা, সঙ্গে আছি শারমিন। মুরারি বাবু প্রতিদিনের মতো মর্নিং ওয়াকে বেরিয়েছিলেন। ডাক্তারের পরামর্শ, এ বয়সে রোজ ভোরবেলা অন্তত 1 ঘন্টা হাঁটাচলা করলে হার্টের অবস্থা ভালো থাকে। আঁকা বাঁকা গলিতে হাঁটতে হাঁটতে বড় রাস্তায়, তারপর কিছু দূর হাঁটলেই একটা পার্ক। বার 2-3 পার্কটা চক্কর দিয়ে মুরারি বাবু একটা বেঞ্চে কিছুক্ষণ বসে জিরিয়ে নেন, তারপর ধীরে সুস্থে বাড়ি ফেরেন। একদিন পার্কে চক্কর দিয়ে তিনি জিরিয়ে নেওয়ার জন্য একটা বেঞ্চে বসলেন। সব দিন অবশ্য বেঞ্চ খালি পাওয়া যায় না, না পেলে মুরারিবাবু পার্কের রেলিংয়ে ঠেস দিয়ে দাঁড়ান। আজ পুরো একটা বেঞ্চ খালি। মুরারিবাবু ঘড়ি দেখলেন, 6টা বেজে গেছে। আজ একটু বেশি হাঁটা হয়ে গেছে হয়তো, তাই ক্লান্তিটা যাচ্ছে না যেন। আরো মিনিট 10 বসা যাক। একটু পরে এক ভদ্রলোক এসে বেঞ্চটার অন্য প্রান্তে বসলেন। এক মাথা সাদা চুল, পাকানো গোঁফ, পরনে গিলে করা আদ্দির পাঞ্জাবি আর ধাক্কা পাড় ধুতি, পায়ে চকচকে পামশু, হাতে একটা কালো ছড়ি। বেশ শৌখিনী মনে হচ্ছিল তাকে। তাছাড়া মিঠে একটা সুগন্ধ টের পাচ্ছিলেন মুরারিবাবু। এ বয়সে সেন্ট মেখে মর্নিং ওয়াক করতে বেরিয়েছেন ভদ্রলোক। মনে মনে হাসি এলো মুরারিবাবুর। আর চোখে ভদ্রলোককে লক্ষ্য করতে থাকলেন। এবার ভদ্রলোক পকেট থেকে সিগারেটের প্যাকেট আর লাইটার বের করলেন, তারপর সিগারেট ধরিয়ে ধোয়ার রিং পাকাতে থাকলেন। কিছুক্ষণ পর হঠাৎ সিগারেটটা জুতোর তলায় ফেলে নিভিয়ে ভদ্রলোক উঠে দাঁড়ালেন এবং হন্তদন্ত হাঁটতে শুরু করলেন। মুরারিবাবু অবাক হয়ে তাকিয়েছিলেন। ভদ্রলোক পার্কের গেট গলিয়ে বড় রাস্তার ফুটপাতে পৌঁছেছেন। সেই সময় মুরারিবাবুর চোখে পড়ল ওর কালো ছড়িটা। সঙ্গে সঙ্গে তিনি ছড়িটা তুলে নিয়ে চেঁচিয়ে উঠলেন, ও মশাই, আপনার ছড়িটা ফেলে গেলেন তো। ভদ্রলোক যেন শুনতেই পেলেন না। ফুটপাতের ওখানেই বাস স্টপ। প্রায় খালি একটা বাস এসে গেল এবং উনি বাসে উঠে গেলেন। বাসটা তক্ষুনি গর্জন করতে করতে জোরে চলে গেল। মুরারিবাবু ছড়িটা হাতে নিয়ে হতবাক হয়ে দাঁড়িয়ে রইলেন। কালো ছড়িটা ওই ভদ্রলোকের মতোই শৌখিন বলা যায়। হাতলওয়ালা ছড়ি, হাতলের রূপলি নকশাও আছে, বাকি অংশ মসৃণ, তলার দিকটা ইঞ্চিটাক রূপলি খাপে মোড়া। মুরারিবাবু অগত্যা ছড়িটা নিয়ে বাড়ি ফিরলেন। কাল মর্নিং ওয়াকে গিয়ে যদি ওর দেখা পান ফেরত দেবেন, কাল যদি দেখা না পান পরশুও ছড়িটা নিয়ে যাবেন। যতদিন না ওর দেখা পান ততদিন এটা সঙ্গে নিয়ে মর্নিং ওয়াকে বেরোবেন। সেদিন রাত্রে কি একটা শব্দে ঘুম ভেঙে গেল মুরারিবাবুর। তারপর ঝাঝালো মিঠে সুগন্ধ টের পেলেন তিনি। প্রথমে ভাবলেন মনের ভুল, পরে বুঝলেন মনের ভুল নয়, ঘরে সত্যিই সুগন্ধ মৌ মৌ করছে। আজ ভোরবেলা পার্কের সেই ভদ্রলোকের কথা মনে পড়ে গেল তার। ঠিক এই গন্ধটাই তখন টের পেয়েছিলেন মুরারিবাবু। কিন্তু সেই সুগন্ধ এই ঘরের ভেতর কেন? চমকে উঠে মুরারিবাবু সুইচ টিপে টেবিল ল্যাম্প জ্বেলে দিলেন। তারপর মশারি থেকে বেরিয়ে সুইচ টিপে টিউবলাইটটাও জ্বাললেন। ঘরে তিনি ছাড়া দ্বিতীয় মানুষ নেই, থাকবেই বা কেমন করে? মশার জন্য মাথার দিকের 2টো জানালা সন্ধ্যার আগে বন্ধ করে দেন তিনি। পায়ের দিকে অর্থাৎ বাড়ির ভেতর দিকের 2টো জানালার মধ্যে একটা বন্ধ করেন, অন্যটা শুধু খোলা থাকে। পাশের ঘরে যাওয়ার দরজা এবং বারান্দায় যাওয়ার দরজা ভেতর থেকে বন্ধই আছে। তাহলে সুগন্ধটা কি ভেতরের বারান্দা থেকে আসছে? সেই খোলা জানালার দিকে পা বাড়াতে গিয়ে হঠাৎ তার চোখে পড়ল দেয়ালের ব্রাকেটে হাতল আটকে সেই কালো ছড়িটা ঝুলিয়ে রেখেছিলেন, সেটা নেই। অমনি বুক ধড়াস করে উঠল মুরারিবাবুর। ছড়িটা গেল কোথায়? অবশ্য তত ভীতু মানুষ তিনি নন।
রেলের চাকরি থেকে রিটায়ার করার পর এই পৈতৃক একতলা বাড়িতে বসবাস করছেন মুরারিবাবু। যখন তিনি চাকরি করতেন তখন তার বিধবা দিদি এই বাড়িতে একমাত্র ছেলে নকুলকে নিয়ে থাকতেন। মুরারিবাবু রিটায়ার করার আগেই নকুলকে রেলে একটা চাকরি জুটিয়ে দিয়েছিলেন। এতদিনে নকুল কোয়ার্টার পেয়ে তার মাকে নিয়ে গেছে। কাজেই মুরারিবাবু এ বাড়িতে একা থাকেন। শপাক খান বরাবর তিনি স্বাবলম্বী মানুষ। জীবনে কখনো ভূতপ্রেত দেখেননি। ভূতপ্রেত আছে না নেই তা নিয়ে কখনো মাথাও ঘামাননি। অবশেষে এই বয়সে যে এমন একটা ভুতুড়ে ঘটনার মধ্যে তাকে পড়তে হবে কোনোদিনও কল্পনা করেননি তিনি। মাথা ঠান্ডা রেখে মুরারিবাবু ঘটনাটা বুঝতে চাইলেন। এ তো একটা অদ্ভুত অবিশ্বাস্য ব্যাপার। ভোরবেলা পার্কে দেখা সেই ভদ্রলোক জলজন্ত মানুষ, রহস্য যেটুকু ছিল সেটুকু তার আকস্মিক চলে যাওয়া নিয়ে, কিন্তু এখন রহস্যটা রীতিমতো ঘোরালো হয়ে উঠছে যে। একটু পরে মুরারিবাবু টের পেলেন ঝাঁকে ঝাঁকে মশা তার দুপায়ে যথেষ্ট হুল ফোটাচ্ছে। এই তল্লাটে মশার উৎপাত প্রচণ্ড। দেয়ালের সুইচ টিপে টিউবলাইট বন্ধ করে মুরারিবাবু মশারির ভেতর ঢুকে পড়লেন। তিনি এখন মরিয়া, যা ঘটে ঘটুক তিনি গ্রাহ্য করবেন না। কিছুক্ষণ পরে মশারির ভেতর থেকে হাত বাড়িয়ে টেবিল ল্যাম্পের সুইচ অফ করলেন মুরারিবাবু। মাথার উপর নতুন সিলিং ফ্যান নিঃশব্দে ঘুরছিল। সুগন্ধটা তখনও মৌ মৌ করছিল। সেই সুগন্ধের যেন কি মাদকতা আছে। মাদকাচ্ছন্ন অবস্থায় ঘুমে তলিয়ে গেলেন রেলের এক প্রাক্তন গার্ড মুরারি মোহন ধারা। ঘড়িতে অ্যালার্ম দেওয়া থাকে। ভোর 5টায় সেই অ্যালার্ম বাজলে মুরারিবাবুর ঘুম ভেঙে গেল। অভ্যাস মতো শশব্যস্ত হয়ে উঠে পড়লেন তিনি। তারপরে মনে পড়ে গেল রাত্রের সেই অদ্ভুত ঘটনার কথা। কিন্তু না, এখন ঘরে সেই সুগন্ধ নেই। আর কি আশ্চর্য, সেই কালো ছড়িটা ব্র্যাকেটেই ঝুলছে। তাহলে কি তিনি একটা অদ্ভুত স্বপ্নই দেখেছেন? কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারলেন না মুরারিবাবু। প্রতিদিনের মতো মশারি খুলে সিলিং ফ্যানের সুইচ অফ করে কালো ছড়িটা হাতে নিয়ে মর্নিং ওয়াকে বেরুলেন তিনি। যথারীতি দরজায় তালা এটেই বেরুলেন। পার্কে পৌঁছে চারিদিক লক্ষ্য করছিলেন মুরারিবাবু, কিন্তু কোথাও সেই ভদ্রলোককে দেখতে পেলেন না। আজ 4 বার চক্কর দিয়ে সেই বেঞ্চটার কাছে এসে দেখলেন গাদাগাদি তার বয়সী 6 জন বৃদ্ধ বসে আছেন। মুরারিবাবু পার্কের রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়ালেন। আজ বেশ ক্লান্ত হয়ে পড়েছেন তিনি। তার দৃষ্টি চঞ্চল। চারদিকে তাকিয়ে সেই ভদ্রলোককে খুঁজছিলেন তিনি, কিন্তু কোথাও তাকে দেখতে পেলেন না। কুয়াশা অগত্যা ছড়ি নিয়ে আজ একটু দেরি করেই বাড়ি ফিরলেন মুরারিবাবু। কালো ছড়িটা দেয়ালে আটা ব্র্যাকেটে আগের দিনের মতো করে ঝুলিয়ে রাখলেন। এদিন রাত্রে মুরারিবাবু সতর্কভাবে জেগেছিলেন। ফ্যানের বাতাসে মশারি দুলছিল, তাই আর ব্র্যাকেটে ঝোলানো ছড়িটাকে দেখা যাচ্ছিল না। ফ্যান বন্ধ থাকলে টেবিল ল্যাম্পের আলোয় মশারির ভেতর থেকে ওটা চোখে পড়ার কথা। টেবিল ল্যাম্পটা আজ ইচ্ছে করেই জেলে রেখেছিলেন। ক্রমে পাড়া নিঝুম হয়ে এলো। গলিতে রিক্সা চলাচলও বন্ধ হয়ে গেল একসময়। মুরারিবাবুর চোখের পাতা ঘুমে জড়িয়ে আসছিল, তবু তিনি কষ্ট করে জেগে থাকলেন। রেলের গার্ড ছিলেন তিনি। ঘুম এলে মনের জোরে তাকে তাড়াতে পারেন। কতক্ষণ পরে হঠাৎ একটা শব্দ হলো। গত রাত্রে যেমন হয়েছিল, আজ জেগে আছেন বলে বুঝতে পারলেন। উঁচু থেকে যেন কোনো হালকা জিনিস পড়ে যাওয়ার মতো একটা শব্দ, খটখট খটাস। তারপরই আচম্বিতে নাকে এসে ঝাঁপিয়ে পড়ল সেই মাদকতাময় আশ্চর্য সুগন্ধ। কয়েক মুহূর্তের জন্য অজানা আতঙ্কে তার শরীর ভারী হয়ে উঠেছিল, কিন্তু আজ তিনি আরো মরিয়া। মশারির ভেতর থেকে বেরিয়ে মুরারিবাবু চাপা গর্জন করলেন, তবে রে বাটার ছেলে। তারপর টিউবলাইট জেলে ব্র্যাকেটের দিকে তাকালেন। অমনি ভীষণ চমকে উঠলেন মুরারিবাবু। কালো ছড়িটা ব্র্যাকেট থেকে নিচে পড়ে গেছে। তাহলে এই শব্দটাই কাল রাতে তার ঘুম ভাঙিয়েছিল, এবং আজ রাতেও একই শব্দ তিনি শুনেছেন। ব্র্যাকেট থেকে ছড়ি পড়ে যাওয়াটা অস্বাভাবিক কিছু নয়। ফ্যানের বাতাসের ধাক্কায় হয়তো ছড়িটা দুলতে দুলতে পিছলে পড়ে গেছে।
কিন্তু এই সুগন্ধটা? মুরারিবাবু ছড়িটা তুলে আবার ব্র্যাকেটে রাখার জন্য পা বাড়িয়েছেন। সেই সময় অবিশ্বাস্য ঘটনাটা ঘটে গেল। ছড়িটা মেঝে থেকে শটান সোজা হলো, তারপর শূন্যে ভেসে খোলা জানালার গারদের ফাঁকা দিয়ে ভেতরের বারান্দায় চলে গেল। এবার বারান্দায় চাপা খুটখুট শব্দ হতে থাকল। মুরারিবাবু স্তম্ভিত হয়ে পড়েছিলেন। একটু পরে তার মনে হলো কে যেন বারান্দায় ছড়ি ঠুকঠুক করে পায়চারি করে বেড়াচ্ছে। সাহস করে জানালায় উকি দিলেন তিনি। বারান্দার উপরে 40 ওয়াটের একটা বাল্ব সারা রাত জ্বলে। এলাকায় ছিচকে ছোড়ের উপদ্রব আছে। হঠাৎ শব্দটা থেমে গেল। উকি মেরে মুরারিবাবু কাউকে দেখতে পেলেন না, তবে সেই সুগন্ধটা এখনো ঘরের ভেতর মৌ মৌ করছে। ক্রমশ মাথাটাও যেন ঝিমঝিম করছে, চোখের পাতা জড়িয়ে আসছে ঘুমে। টলতে টলতে মুরারিবাবু আলো নিভিয়ে গত রাতের মতো মশারিতে ঢুকে গেলেন এবং খুব শিগগির ঘুমিয়েও পড়লেন। ভোর 5টায় অ্যালার্ম বাজল যথারীতি। মুরারিবাবুও মর্নিং ওয়াকের জন্য তৈরি হলেন। আর কি আশ্চর্য, তিনি দেখলেন কালো ছড়িটা কালকের মতোই ব্র্যাকেট থেকে ঝুলছে। ঘরে কোনো সুগন্ধও নেই। স্বপ্ন ছাড়া আর কি। মুরারিবাবুর মনে হলো পরপর 2 রাত্রি তিনি একই স্বপ্ন দেখেছেন। আসলে ছড়িটার রং কালো এবং সেই ভদ্রলোক ওইভাবে ওটা ফেলে রেখে হন্তদন্ত এগিয়ে গিয়ে বাসে চেপে চলে গেলেন। তাই মনে একটা খটকা বেঁধেছিল এবং সেই খটকা থেকেই তিনি স্বপ্ন দেখছেন। এদিনও পার্কে সেই ভদ্রলোককে খুঁজে পাননি মুরারিবাবু, তবে সেই বেঞ্চে বসার মতো জায়গা ছিল। জনাচার তার বয়সী প্রবীণ ভদ্রলোক বেঞ্চে বসেছিলেন। কালো ছড়িটা একপাশে রেখে মুরারিবাবু ভাবছিলেন পরপর 2 রাত্রি একটা অদ্ভুত স্বপ্ন তিনি দেখেছেন। আজ রাতেও যদি ওই স্বপ্ন দেখেন তিনি। অমন বিদঘুটে স্বপ্ন প্রতি রাতে দেখতে কি ভালো লাগে। তাছাড়া এভাবে কালো ছড়িটার রহস্য নিয়ে মাথা ঘামালে তিনি সত্যিই যে পাগল হয়ে যাবেন। তার চেয়ে ছড়িটা এখানে ফেলে রেখে সে ভদ্রলোকের মতোই কেটে পড়া যাক। এমন তো হতেই পারে এই কালো ছড়িটা সেই ভদ্রলোকেরও নয় এবং তিনিও এর পাল্লায় পড়ে ভুতুরে স্বপ্নের চোটে নাকাল হয়ে এটা এখানে ফেলে কেটে পড়েছিলেন। মুরারিবাবু ছড়িটা ফেলে রেখে বেঞ্চ থেকে উঠে দাঁড়ালেন। তারপর হন্তদন্ত হাঁটতে শুরু করলেন, কিন্তু বরাত অন্যরকম। বেঞ্চের এক ভদ্রলোক ছড়িটা নিয়ে ছুটে এলেন। ও মশাই, আর আপনার ছড়িটা ফেলে যাচ্ছেন যে আপনি? বেগতিক দেখে মুরারিবাবু জোরে মাথা নেড়ে বললেন, না, ওটা আমার ছড়ি নয়। ভদ্রলোক যেন তেড়ে এলেন। আমার নয়? আপনি এটা হাতে নিয়ে বেঞ্চে বসলেন, আবার বলছেন যে এটা আপনার নয়। মুরারিবাবু বললেন, আপনি ভুল দেখেছেন। আমি ছড়ি হাতে বেঞ্চে বসিনি, ছড়িটা ওখানেই রাখা ছিল। এবার তর্ক বেঁধে গেল। ভদ্রলোক চেঁচিয়ে ডাকলেন, অবিনাশ দা, রঞ্জন বাবু, আপনার শিগগির এখানে আসুন তো একবার। সেই বেঞ্চ থেকে 4 প্রবীণ হন্তদন্ত এসে গেলেন। তারপর কথাটা শুনে সবাই এক বাক্যে বললেন, পরিতোষবাবু ঠিকই বলেছেন। আমরাও দেখেছি যে আপনি এই কালো ছড়ি হাতে নিয়ে এই বেঞ্চে এসে বসেছেন, এখন বলছেন ওটা নাকি আপনার নয়। ব্যাপারটা কি, মানে খুলে বলতো আপনি। সব কথা খুলে বললে হয়তো এরা তাকে পাগল ভেবে ঠাট্টা তামাশা করবেন। এই ভেবেই মুরারিবাবু ফোঁস করে শ্বাস ছেড়ে বললেন, ঠিক আছে, ছড়িটা দিন। বলে ছড়িটা নিয়েই তিনি হন্তদন্ত বেরিয়ে এলেন পার্ক থেকে। এরা 4 জন ততক্ষণে হাসাহাসি করে সত্যিই বলছেন, আরে পাগল পাগল, একেবারে বদ্ধ পাগল, বুঝেছ। মুরারিবাবু মনে মনে বললেন, এখনো পাগল হয়নি, তবে শিগগিরই যে পাগল হয়ে যাব তা ঠিক। হতচ্ছাড়া ছড়িটা। গলিতে ঢুকে তিনি ঠিক করলেন ছড়িটা বরং থানায় জমা দেবেন। শুধু বলবেন যে এটা তিনি আজ ভোরবেলা পার্কে কুড়িয়ে পেয়েছেন। বাড়ি ফিরে ব্রেকফাস্ট করে এবং 1 গিলাস চা খেয়ে মুরারিবাবু ছড়িটা নিয়ে বেরিয়ে পড়লেন। কিন্তু থানায় গিয়ে ঘটল আরেক কাণ্ড। থানার বড়বাবু ছড়িটা দেখেই উত্তেজিতভাবে হাঁক দিলেন, এই সমাদদার বাবু, শিগগিরই আসুন তো এদিকে। একজন পুলিশ অফিসার হন্তদন্ত হয়ে ঘরে ঢুকলেন। বলুন 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 স্যার। বড়বাবু বললেন, এই দেখুন তো, এটা ওই আরজি বাবুর সেই ছড়িটা কিনা। ওর স্ত্রী বলেছিলেন যে একটা কালো ছড়ি হাতানোর জন্যই ডাকাতরা আরজি বাবুকে খুন করেছিলেন। ভদ্রমহিলা ছড়িটার যে ডেসক্রিপশন দিয়েছিলেন তার সঙ্গে এটা মিলে যাচ্ছে, কি তাই নয়? সমাদদার বাবু ছড়িটা দেখে চমকে উঠেছিলেন।
ওটা হাতে নিয়ে হাতলের নিচের রূপলি অংশটা খুঁটিয়ে দেখার পর তিনি বললেন, হ্যাঁ স্যার, এই তো এখানে খোদাই করা এসকে আড্ডি, তার মানে সুশীল কুমার আড্ডি। মুরারিবাবু ফ্যাল করে তাকিয়েছিলেন, কি বলবেন ভেবে পাচ্ছিলেন না। বড়বাবু তার দিকে চোখ কটমট করে তাকিয়ে বললেন, দেখুন মশাই, এটা এক সাংঘাতিক মার্ডার কেস, ছেলে খেলা নয়। সত্যি করে বলুন তো, আপনি এটা কোথায় পেয়েছেন? সমদ্দারবাবু বললেন, স্যার, আগে দেখা যাক যে এটার ভেতরে হিরেগুলো আছে কি না। যদি না থাকে তাহলে এই ভদ্রলোককে অ্যারেস্ট করতে হবে। বলে তিনি ছড়ির হাতলটা ঘোরাতে শুরু করলেন। মুরারিবাবু অবাক হয়ে দেখলেন পেঁচ খুলে হাতলটা আলাদা হয়ে গেল। তারপর সমাদ্দারবাবু ছড়ির মাথার দিকটা টেবিলে ঠুকতে লাগলেন। কয়েকবার ঠোকার পরে খুদে 3 টুকরো উজ্জ্বল কি জিনিস বেরিয়ে এলো। জানালা দিয়ে সকালে রোদ এসে পড়েছিল বড়বাবুর টেবিলে। সেই রোদে 3 টুকরো জিনিস থেকে চোখ ধাঁধানো দীপ্তি ঝলমলিয়ে উঠল। মুরারিবাবু হতবাক হয়ে তাকিয়ে রইলেন। এবার বড়বাবু সহাস্যে বললেন, হ্যাঁ, এবার আপনি এই ছড়িটা কোথায় পেলেন বলুন তো মশাই? মুরারিবাবু গুম হয়ে বললেন, আজ ভোরবেলা পার্কে কুড়িয়ে পেয়েছি, কিন্তু ব্যাপারটা কি বলুন তো? আরে বললাম না, মার্ডার কেস। বড়বাবু বললেন, কদিন আগে সুশীল কুমার আড্ডি নামে এক ভদ্রলোক এই ছড়ি হাতে বেড়াতে বেরিয়েছিলেন। তারপর একটা গুলির মোড়ে তার ডেড বডি পাওয়া যায়। সমাদ্দারবাবু বললেন, স্যার, আমার মনে হচ্ছে যে কোনো কারণেই হোক খুনিরা এই ছড়িটা হাতাতে পারেনি। বড়বাবু বললেন, কারণটা এবার আসামি দুটার মুখ থেকেই শোনা যাক। ওদেরকে হাজত থেকে এখনই নিয়ে আসুন, ওরা এবার কি বলে সেটা শোনা যাক। যান, নিয়ে আসুন। সমাদ্দারবাবুর নির্দেশে 2 জন কনস্টেবল হাত করা এবং কোমরে দড়ি বাঁধা 2টো লোককে টানতে টানতে নিয়ে এলো। একজন বেটে গাট্টা গোট্টা এবং অন্যজন রোগা। সমাদ্দারবাবু তাদের পেটে 12 কতক বেটনের গুঁতো মেরে বললেন, এই বল হতচ্ছাড়া, এই ছড়ির জন্যই তোরা সুশীল বাবুকে মার্ডার করেছিস, কিন্তু ছড়িটা হাতাতে পারিসনি কেন? এই কেন বলতো? বেটনের গুঁতোর সঙ্গে সঙ্গে চুল খামচে বেজায় টানাটানির চোটে অস্থির হয়ে বেটে লোকটা বলে উঠল, আমরা দুজনের সঙ্গে ছিলুম বটে, তবে খুনটা করেছিল বেচুলাল। ছবিটা সেই হাত দিয়েছিল। পরদিন বেচুর কাছে গিয়ে শুনি যে ছবিটা নাকি তার ঘর থেকে নিপাত্তা হয়ে গেছে। আমরা বিশ্বাস করিনি, ওকে খুব সাজিয়েছিলুম। বেচু মা কালীর দিব্যি কেটে বলেছিল। রাত দুপুরে খুটখুট শব্দ শুনে সে আলো জ্বেলে দেখেছিল যে ছড়িটা নাকি জানালা গলিয়ে পালিয়ে গেল, আর ঘরে নাকি ঝাঁঝালো সেন্টের গন্ধ। আপনারা বেচুকে খুঁজে বের করুন স্যার। এবার মুরারিবাবু চুপ করে থাকতে পারলেন না, বলে উঠলেন, একটা কথা জিজ্ঞেস করি, সুশীলবাবুর মাথায় কি চুল সাদা ছিল? বেটে আসামি ফোঁস করে শ্বাস ছেড়ে বলল, আগে হ্যাঁ। তার পরনে কি গিলে করা আদ্দির পাঞ্জাবি ছিল? আগে। পরনে ধাক্কা পাড়ের ধুতি আর পায়ে পামসু ছিল? আগে। মুরারিবাবু চুপ করে গেলেন। বড়বাবু বললেন, আপনি সুশীল বাবুকে চিনতেন নাকি মশাই? আস্তে মাথা নেড়ে মুরারিবাবু বললেন, এবার কি আমি যেতে পারি স্যার? হ্যাঁ, তবে নাম ঠিকানা আর একটা স্টেটমেন্ট লিখে যান। সমাদ্দারবাবু, এর স্টেটমেন্ট দিন। কাপা কাপা হাতে মুরারিবাবু স্টেটমেন্টের তলায় নাম ঠিকানা লিখে থানা থেকে বেরিয়ে গেলেন। তারপর হাঁটতে হাঁটতে হঠাৎ একটু থেমে গিয়ে ভাবলেন, বড়বাবুকে কি বলে আসবেন? খুনি বেচুলাল ঠিক কথাই বলেছিল অন্য দুজনকে, কিন্তু আর কথা বাড়িয়ে লাভ নেই। পুলিশের আইনে ভূত প্রেত বলে কিচ্ছু নেই। তাছাড়া আসল ঘটনা খুলে বলতে গিয়ে হয়তো নিজেই এই খুনের কেসে জড়িয়ে যাবেন। পুলিশ ভূত প্রেতের চেয়ে সাংঘাতিক, তার চেয়ে চুপচাপ কেটে পড়াই নিরাপদ। তবে হ্যাঁ, একটা কথা স্পষ্ট বোঝা যাচ্ছে, সুশীলবাবুর আত্মা যেন ঠিক এটাই চেয়েছিলেন। মুরারিবাবুর মতো ভালো মানুষ শেষ অবধি তার ছড়িটা থানাতে জমা না দিয়ে পারবেন না। তাই ছড়িটা ওইভাবে বেঞ্চে তার কাছে ফেলে রেখে সুশীলবাবুর আত্মা উধাও হয়ে গিয়েছিলেন। কুয়াশা। এতক্ষণ ধরে যে গল্পটি শুনছিলেন, গল্পটির নাম কালো ছড়ি, লেখক সৈয়দ মুস্তফা সিরাজ এবং পড়ে শোনালো সেতু। প্রথম গল্পটি শেষ হয়ে গেছে, সময় হয়ে গেছে আমাদের দ্বিতীয় গল্পে যাবার
একটা নিয়ম আছে, গল্পের নাম আমরা আগে বলি না, একদম গল্প শেষ হয়ে যাবার পর। আজকের গল্পটি লিখেছেন আমাদের জন্য ফাতেমা কায়েমি, এবং এখন শুনবেন গল্পটির প্রথম পর্ব। আর যে শারমিন আছে আপনার সাথে কুয়াশায়, আর শুনছেন এবিসি রেডিও 89.2 FM। প্রথম পর্ব শেষ হবার পরে আবার ফিরে আসছি, সঙ্গেই থাকবেন, কোথাও যাবেন না। রাতে হঠাৎ করে ভীষণ বৃষ্টি শুরু হলো। পুরো বাড়িতে আজ রাতে কেবল বড় ভাই হাফিজুর রহমান আর হিয়া ছাড়া কেউ নেই। সবাই গেছে ঢাকার বাইরে এক বিয়ে বাড়িতে। বড় ভাইকে দেখাশোনা করার জন্য হিয়া থেকে গেছে বাসায়। কিছুদিন ধরে কি যেন হয়েছে হিয়ার, শুধু হিয়ার বললে ভুল বলা হবে। এই বাসার প্রতিটা মানুষের মধ্যেই একটা ব্যাপার কাজ করছে। হিয়া নিজের চিন্তা জগৎ থেকে বের হতে চাইছে, না হলে আজ রাত পার করা ঠিক সহজ হবে না তার জন্য। এদিকে বৃষ্টির শব্দ ভেসে আসতে থাকে হিয়ার কানে। বৃষ্টির অনুভূতি বরাবরই ওর কাছে আনন্দময় হলেও আজকের বৃষ্টির ভেতর কেমন যেন একটা গা শিরশির করা ব্যাপার আছে বলে মনে হচ্ছে হিয়ার। এমনিতে শীত পড়তে শুরু করেছে, শীতকে আরো জমিয়ে তুলতে তার উপরে আবার বৃষ্টি, সুতরাং গা শিরশির করাটাই স্বাভাবিক। দূর থেকে ভাইয়ের গলা শুনতে পেয়ে ভাই হাফিজুর রহমানের ঘরের দিকে যায় হিয়া। ভাইয়া, ডেকেছো আমাকে? হ্যাঁ, পানি শেষ হয়ে গেছে, একটু পানি এনে দাও আমাকে। তুমি কিছু খাবে? না, কিছুক্ষণ আগে তো খেলাম। তোমার ওষুধ আছে তো খাওয়ার পরে, খেয়েছো? ওটা খেতে গিয়েই তো দেখলাম যে পানি শেষ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি পানি এনে দিচ্ছি। পা দুইটা অচল না হলে আমি নিজেই উঠে গিয়ে পানি নিতাম, তোমাকে আর ডাকতে হতো না। যাও, পানি নিয়ে এসো। এবার ওষুধটা খেয়ে নাও। তোমার ভাবি ফোন দিয়েছিল? না, সকালের পরে আর দেয়নি। হ্যাঁ, তা তো দেওয়ার দরকার বোধ করে না। বাসায় যে একজন অচল মানুষকে ফেলে রেখে গেছে তা নিয়ে কোনো মাথা ব্যথা নেই তাদের। আমি চেষ্টা করেছিলাম, নেটওয়ার্ক পাচ্ছি না। বাদ দাও, আমাদের এই বাসায় ফেলে রেখে তারা ভালোই আছে। আচ্ছা ভাইয়া, তুমি কি আসলেই বাকিদের মতো বিশ্বাস করো যে এই বাসায় সমস্যা হচ্ছে কোনো? একজন হলে না হয় বুঝলাম ভুল, বাসার প্রতিটা মানুষ কিভাবে ভুল করে আমাকে বলতে পারো? তুমি এসব নিয়ে ভেবে শরীর খারাপ করো না। আর শরীর যাই হোক, তুমি লাইট অফ করে দিয়ে যাও, দেখি ঘুম আসে কিনা। আচ্ছা ঠিক আছে। আর শোনো, ওরা কেউ ফোন দিলে আমাকে বলে যাবে এসে। দরকার হলে ডেকো আমাকে। বড় ভাই হাফিজুর রহমানের ঘরের লাইট অফ করে দিয়ে নিজের ঘরে এসে ইজি চেয়ারে বসে হিয়া। ভাইয়ের অবস্থা দেখে মনে মনে অনেক কষ্ট হলেও তা কখনো বুঝতে দেয়নি হিয়া। সৎ ভাই হওয়া সত্ত্বেও হিয়া কখনো হাফিজুর রহমানকে সৎ ভাই ভাবেনি। আসলে হাফিজুর রহমান তেমন মানুষ নন। একসময় অনেক মানুষের উপকার করেছেন তিনি। অসহায় মানুষের জন্য সবসময় তার মন কাঁদত। ব্যবসা করে অনেক ধন সম্পদের মালিক হয়েছিলেন তিনি। প্যারালাইসিস হয়ে যাওয়ার পর থেকে কর্মচারী দিয়ে ব্যবসা দেখাশোনা করেন তিনি। তবে এই শরীরের অবস্থা নিয়েও মানুষের উপকার করা ছেড়ে দেননি তিনি। নিজের বাসায় আশ্রয় দিয়েছেন বন্ধু আজিজ খান ও তার মেয়ে প্রভাকে। আসলে বড় মন না থাকলে এমনটা করা যায় না। এসব ভাবতে ভাবতে চোখ বন্ধ করে হিয়া। বৃষ্টির শব্দ আগের থেকে আরো স্পষ্ট ভেসে আসতে থাকে হিয়ার কানে। কি মনে হতেই চোখ খুলে দক্ষিণ দিকে তাকায় হিয়া। ঘরের দক্ষিণ আর পশ্চিমের দুটো জানালা সবসময় খোলা থাকে। জানালা দুটো কখনো গ্রীষ্ম বর্ষা মানে না, কিন্তু আজ হঠাৎ জানালা দুটো কেন জানি বন্ধ করে দিতে মন চাইল হিয়ার। কিন্তু হিয়ার আগে তো কখনো এমন হয়নি। তবে আজ কেন এমন হচ্ছে ওর সাথে? নিজের মনের প্রতি যেন আর কোনো নিয়ন্ত্রণই নেই ওর। তবে কি ও নিজেও সবার মতো বিশ্বাস করতে শুরু করে দিয়েছে যে এই বাসায় সমস্যা আছে? উঠে দাঁড়ায়ও। খুব দ্রুত জানালা দুটো বন্ধ করে এসে চেয়ারে বসতেই দক্ষিণ দিকের জানালাটায় হঠাৎ খট করে শব্দ হলো। চমকে উঠল হিয়া। মোটা কাঠের জানালা, এমনিতে এখন বন্ধ, তাই বৃষ্টির দিনে এমন জোরে খট করে শব্দ করাটা মোটেই স্বাভাবিক নয়। হিয়াকে বেশি ভাবতে সময় না দিয়ে আবারও খট করে শব্দটা হলো। এবার যেন আগের চাইতে আরো একটু জোরে। এই ঘরের পশ্চিমের জানালাটায় বাড়ির বাইরে থেকে ধাক্কা দেওয়া সম্ভব হলেও
দক্ষিণের জানালায় ধাক্কা দেওয়া সম্ভব নয় কোনো মতেই, কারণ এই জানালার ওপারে একটা গ্রিল ঘেরা বারান্দা আছে। সুতরাং এই বৃষ্টির মধ্যে এত রাতে গ্রিলের দুর্ভেদ্য সুরক্ষা ভেদ করে জানালা এসে ধাক্কা মারার তো কথা নয়। হিয়া চেঁচিয়ে ওঠে, কে কে ওখানে? কে? হ্যালো হ্যালো, আমি ভাবি বলছি। হ্যাঁ ভাবি বলো। তোমার ভাইয়ার শরীর ঠিক আছে তো? হ্যাঁ, এখানে সব ঠিক আছে। বাসায় বাসায় আর কোনো সমস্যা হয়নি তো? না, কিন্তু শোনো, রাতে ঘর থেকে বের হওয়ার দরকার নেই। যদি তোমার ভাইয়া ডাকে তাহলে বের হবে, না হয় বের হবে না। আর যদি উল্টোপাল্টা কিছু দেখে ফেলো তাহলে ভুলেও ভাইয়াকে বলতে যাবে না। তোমরা কবে আসছো? কালকে সন্ধ্যায় আশা করি বাসায় থাকবো। আচ্ছা ঠিক আছে। এখানে এসে ডাক্তার ভাই যা শুরু করেছেন, তাড়াতাড়ি মান সম্মান নিয়ে বাসায় ফিরতে পারলেই হয়। কেন? উনি আবার কি করেছেন? নতুন করে কিছু করেননি, ওনার কাজই তো হলো মানুষের সাথে অকারণে মেজাজ দেখানো, তাই করছেন। তুমি রাগ করো না, উনি তো বরাবরই এরকম, তাই না? তোমার ভাইয়া কিসব আপদ যে জোটায়। যাই হোক, রাত হয়েছে, দেরি না করে ঘুমিয়ে পড়ো। কাল রওনা দিয়ে তোমাকে ফোন করব। আর যা বললাম মনে রেখো। মনে থাকবে, তুমি চিন্তা করো না। রাখছি। ঠিক সময় ভাবি ফোন না দিলে ভয়ের একদম শেষ সীমানায় পৌঁছে গিয়েছিল হিয়া। ভাবির ফোনটা সব ভয় দূর করে দিয়েছে। ফোনটা টেবিলের উপর রেখে আবারও ইজি চেয়ার এসে বসলো হিয়া। বৃষ্টি এখনো থামেনি। হিয়া মনে মনে নিশ্চিন্ত হয়ে গেল যে জানালার সেই খটখট শব্দটা মনে হয় আর হবে না। কিন্তু হিয়ার ভাবনাকে ভুল প্রমাণ করতে এবার আরো জোরে খটখট শব্দ হতে শুরু করলো। শীতের রাতে ঘেমে অস্থির হয়ে ওঠে হিয়া। হঠাৎ করে কি শুরু হলো তার সাথে? নাকি পরপর ভাবির ভয় পাওয়ার ঘটনা মাথায় ঘুরপাক খাচ্ছে বলে এমন হচ্ছে তার সাথে? কিন্তু পশ্চিমের জানালায় কেউ ধাক্কা দিলেও সে অন্তত বুঝতে পারতো যে এই বৃষ্টির দিনে হয়তো কোনো আগন্তুক বাইরে থেকে দাঁড়িয়ে ধাক্কা মারছে। তাই বলে গ্রিল দেয়া ঘেরা দক্ষিণের বারান্দায়? তাছাড়া বাসার সবাই যেদিন বাইরে গেল তখন সে নিজে হাতে গ্রিলের বারান্দায় তালা দিয়ে আটকে দিয়েছিল। আচ্ছা, ভুল হচ্ছে না তো তার? হিয়া নিশ্চিন্ত হতে পারছে না। হঠাৎ সৃষ্ট শব্দে তার ভাবনা চিন্তা সমস্তটাই যেন গুলিয়ে যাচ্ছে। ধাক্কাটা এবার থেমে থেমে আসছে। অনবরত ধাক্কা দিয়ে মানুষ যেমন ক্লান্ত হয়, মনে হচ্ছে ওপাশের কেউ তেমনি ক্লান্ত হয়ে পড়েছে। আচ্ছা, আসলেই কি ওই পাশে কেউ আছে, নাকি পুরোটাই তার মনের ভুল? হিয়া ভালোভাবে কান পাতে। না, সে বধির নয়। শব্দটা আসলেই হচ্ছে একটা নির্দিষ্ট সময় পর পর। গ্রিলে তালা দেওয়ার বিষয়ে নিজের প্রতি হিয়ার আস্থার অবনতি ঘটতে থাকে ক্রমশ। হিয়ার বুকের ভেতর কেমন করে ওঠে। ধীরে ধীরে খাটের কাছে যায়। খাটে বসতেই কানে আসে নুপুরের শব্দ। হিয়ার সারা শরীর অবশ হয়ে আসে। সারা বাড়িতে কারা যেন কথা বলছে। অনেকের কথা ভেসে আসছে হিয়ার কানে। হিয়া প্রাণপণে নিজেকে শান্ত করার চেষ্টা করে। কি করবে বুঝতে না পেরে চুপচাপ বসে থাকে হিয়া। একটা সময়ের পর সব কিছু থেমে যায়। পরদিন পুরো ব্যাপারটা হিয়ার মাথা থেকে বেরিয়ে যায়। হিয়া, হিয়া। ডেকেছো ভাইয়া? হ্যাঁ, তোমার ভাবি ফোন দিয়েছিল? হ্যাঁ দিয়েছিল, বললো আজকে সন্ধ্যার আগেই চলে আসবে। তোমার ভাবিকে ফোন করে আমাকে ধরিয়ে দাও, কিছু দরকারি কথা আছে। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি দিচ্ছি। এই যে রিং হচ্ছে। তুমি গিয়ে নাস্তার ব্যবস্থা করো, আমার আবার ঔষধ আছে সকালের। হ্যাঁ, আমি নাস্তার ব্যবস্থা করছি এক্ষুনি। প্রায় 10 মিনিটের মতো কথা বলে ফোন রাখলেন হাফিজুর রহমান। এবার একটা ব্যবস্থা না করলেই না। অনেকদিন ধরে বাসায় যেসব ঘটনা ঘটছে তার মেনে নেওয়া যায় না। নিজের বাড়ি বলে ছেড়েও দিতে পারছেন না। অনেক ভেবে চিন্তে সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এভাবে আর চলতে পারে না। স্ত্রী নাহার রহমানকে আসার সময় থানায় ব্যাপারটা জানিয়ে আসতে বলেছেন তিনি। কে জানে কখন আবার কোন বিপদের সম্মুখীন হয়। কোনো কিছুর প্রতি আর বিশ্বাস নেই হাফিজুর রহমানের। অসুস্থতার পর থেকে যেন নতুন করে বারবার পৃথিবীকে চিনছেন তিনি। তাই আর কোনো ঝুঁকি নিতে চান না তিনি।
প্রায় বিকেলের দিকে থানায় যান হাফিজুর রহমানের স্ত্রী নাহার রহমান। ডাক্তার আজিজ খান ও তার মেয়ে প্রভাকে বাসায় পাঠিয়ে দিয়েছেন অনেকক্ষণ আগে। এই এখানে এখানে এত ভিড় কেন? দেখি দেখি এত এত মানুষ কেন এখানে? কি কি সমস্যা আপনাদের? আমি সাধারণ ডায়েরি করতে এসেছি। কেউ কি খুনের হুমকি দিয়েছে নাকি বাসায় ডাকাতি হয়েছে? না, ওরকম কিছু না। আচ্ছা তাড়াতাড়ি বলুন, এখনো আরো অনেকের অভিযোগ নিতে হবে। আমার সাথে কিছুদিন ধরে খুব অদ্ভুত সব ঘটনা ঘটছিল। তারপর একদিন দেখলাম কি দেখলেন? এক বিশাল ছায়ামূর্তি আমার দিকে আসছে। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনি কাউকে সন্দেহ করছেন? আপনাকে মেরে ফেলবে এমন? না না, ছায়ামূর্তিটা কোনো মানুষের তো ছিল না, ওটা প্রেতাত্মা ছিল। আপনি এই জন্য থানা ডায়েরি করতে এসেছেন? জি, অনেক সমস্যা হচ্ছে কিছুদিন ধরে। শুনুন, এখানে ভূতের কথা বলে লাভ নেই। এটা কোনো ভূত তাড়ানো বাবার বাসা না, এটা থানা। আপনার যদি এমন সমস্যা সত্যিই হয়ে থাকে তবে খুব তাড়াতাড়ি ডাক্তার দেখান। কিন্তু আমার তো মনে হয়। আপনি আসুন, আমাদের সময় নষ্ট করবেন না। থানা থেকে বেরিয়ে সোজা বাসার উদ্দেশ্যে রিকশা নেন নাহার রহমান। মনে মনে এক ধরনের ভয় কাজ করছে তার। এভাবে আর কতদিন? থানায় কিছুতেই অভিযোগ নিতে রাজি হলো না। যদি কোনো অঘটন ঘটে তবে তার দায় কে নেবে? অনেক চিন্তা ঘুরপাক খাচ্ছে তার মাথায়। বাসায় পৌঁছে কলিং বেল দিতে থাকেন তিনি। প্রায় 5 মিনিট পর এসে দরজা খোলে প্রভা। দেরি কেন হলো দরজা খুলতে? কাজে ব্যস্ত ছিলাম। কি কাজ করছিলে? আমার নিজস্ব কিছু কাজ করছিলাম। আর এভাবে কলিং বেল দেওয়ার কি আছে? কিছু সময় তো অপেক্ষা করতে পারেন। যে দরজা খোলে সে তো পায়ে হেঁটে আসে, উড়ে নয়। সব সময় এভাবে মেজাজ দেখাবে না। আমি কিন্তু তোমার বড়। হিয়া ফুপ্পি একটু বাইরে গেছে, বলেছে আসতে সন্ধ্যা হতে পারে। আচ্ছা ঠিক আছে, এবার তুমি যেতে পারো। ঘুমাচ্ছ? না, তুমি থানায় গিয়েছিলে? হ্যাঁ গিয়েছিলাম। অফিসার তো। দরজাটা বন্ধ করে দাও, না হলে সব কথা আজিজের ঘর পর্যন্ত শোনা যায়। অফিসার কোনোভাবেই অভিযোগ নিলেন না। বলে কিনা এখানে ভূতের কথা বলে কোনো লাভ নেই। এটা কোনো ভূত তাড়ানো বাবার বাসাও না, এটা থানা। আপনার যদি এমন সমস্যা সত্যিই হয়ে থাকে তবে খুব তাড়াতাড়ি ডাক্তার দেখান। আমার কেন যেন মনে হচ্ছিল এমন কিছুই হবে। মনে যেহেতু হচ্ছিল তাহলে আমাকে পাঠালে কেন? আমার এই অবস্থা না হলে আমি নিজেই যেতাম। কোনো কাজেই তোমাদের দরকার হতো না আমার। এই 4 দিন ওষুধ খেয়েছো তো ঠিক মতো? হ্যাঁ, হিয়া খেয়াল রাখে আমার। কোনো সমস্যাই হয়নি। বাসায় কোনো সমস্যা হয়নি তো আবার? না, তেমন হয়নি। তবে কাল রাতে আমি ঘর থেকে বেশ কিছু অদ্ভুত শব্দ শুনেছি। হিয়া কোথায় ছিল তখন? ওর ঘরেই ছিল মনে হয়, আমাকে ডাকেনি। সকালে কিছু জিজ্ঞেস করেছো ওকে এটা নিয়ে? না, আমি ভেবেছিলাম ও নিজেই জিজ্ঞেস করবে এই ব্যাপারে, কিন্তু কিছুই বলেনি সকালে। তাই আমিও কিছু জানতে চাইনি। যাক, ভালো করেছো। মেয়েটা অনেক ভয় পায় এসব। আচ্ছা, আজিজ আর প্রভাকে যে নিয়ে গেলে তোমরা, ওরা কোনো সমস্যা করেনি তো? করেনি আবার? তোমার বন্ধুকে তো তুমি ভালোই চেনো। যা মেজাজ, কারোর সাথে একটু ভালো করে কথাও বলেনি। মানুষ কি বলবে বলো তো? তার উপর আবার বাবা মেয়ে একসাথে হয়েছে। যেমন বাবা তার তেমন মেয়ে। এইটুকু মেয়ে তার কিনা এত মেজাজ। প্রভার ভাবসাব দেখলে কেউ কখনো বলবে এই মেয়ে কলেজে পড়ে? আহা, তুমি রাগ করো না। ছোট মানুষ তো, কতই বা বয়স, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আর হয়েছে। ছাড়ো এসব। অনেকটা রাস্তা জার্নি করে এসেছো, কিছু খেয়ে একটু বিশ্রাম নাও। তুমি একটু ঘুমাও, আমি আজকে আবার ডাক্তারকে ফোন করবো একবার। কথা শেষ করে রুম থেকে বের হলো নাহার রহমান। হঠাৎ করে তার মধ্যে কি যেন হলো। সারা শরীর কেমন যেন করতে শুরু করলো তার। মাথা ঘুরে পড়ে যাওয়ার আগে তার সামনে এসে দাঁড়ালো এক ছায়ামূর্তি। ভাবি, এখন কেমন লাগছে শরীরটা? থাক থাক, কথা বলতে হবে না তোমার।
যা বলার পরে বলবে, এখন চুপচাপ শুয়ে থাকো তুমি। নতুন করে আর কি বলবে? আবারও মনে হয় ভূত দেখেছে। আহ প্রভা, তুমি চুপ করো তো। চুপই তো করে আছি। তোমার সাথে কথা বলার বিন্দু মাত্র ইচ্ছে আমার নেই। তুমি নিজেও তো দেখছো, ভয়টা বুঝতে পারছো না? শোনো, আমি তোমাদের মতো না, অন্তত তোমার মতো তো নই। সো আর যাই হোক, তোমার সাথে আমাকে মিলিয়ে ফেলো না প্লিজ। তোমার সাথে আমি আর কথা বাড়াতে চাই না, তুমি তোমার বাবার কাছে যাও। রেগে গিয়ে দ্রুত রুম থেকে বেরিয়ে গেল প্রভা। ইয়ার প্রতিটা কথা তার গায়ে তীরের মতো লাগে। কিছুদিন ধরে যে নাটক শুরু হয়েছে এই বাড়িতে, তার সহ্য হচ্ছে না প্রভার। প্রতিদিন এমন ঘটনা দেখতে দেখতে ও বিরক্ত। এক অদ্ভুত ছায়ামূর্তির দেখা নিয়ে এত ভয় পাওয়ার তো কিছু নেই। প্রভা সবার মতো করে ভাবতে চাইছে না, কেন যেন ওর মনে হচ্ছে এই ছায়ামূর্তি দেখার পেছনে রয়েছে কোনো অজানা রহস্য। প্রভা কিছুক্ষণ চুপচাপ বসে থাকে বারান্দায়। আশেপাশে তাকাতেই হঠাৎ চোখে পড়ে একটা জিনিস। হাত দিয়ে তুলে নেয় ওটাকে। তারপর আর দেরি না করে সোজা চলে যায় বাবার ঘরের দিকে। বাবা, বাবা, কি হয়েছে? বলছিলাম যে ভুতুড়ে গল্প হলে বলার দরকার নেই, আমি ব্যস্ত আছি। তুমি তো পেপার পড়ছো। হ্যাঁ তো, এটা কোনো কাজ না? সারাদিন কি কি হয় তা পেপার পড়লেই জানা যায়। পেপার পড়া উচিত সবার, কিন্তু এই উচিত কাজটাই মানুষ করে না, এই জন্য কোনো উন্নতিও করতে পারে না। এ বাসায় যা সব হচ্ছে, একদিন দেখবে এ বাসা নিয়ে পেপারে লেখালেখি হবে, যার হেডলাইন হবে বিখ্যাত ব্যবসায়ী হাফিজুর রহমানের বাসায় ভূত। বিখ্যাত ব্যবসায়ী ছিল, এখন আর নেই। পা দুটো প্যারালাইসিস হওয়ায় সব শেষ হয়ে গেছে। প্যারালাইজড হয়েছেন তাও তো বেশি দিন হয়নি। ব্যবসায়ীদের জন্য 1 ঘন্টাও অনেক বেশি দরকারি। কেন জানো? কারণ যে কোনো সময় বড় অঙ্কের ক্ষতি হয়ে যেতে পারে। ও আচ্ছা, এই জন্যই আঙ্কেলের এই অবস্থা। এই যে প্রতিদিন কাগজ খুললেই দেখা যায় খুনের খবর, প্রতিদিন কোথাও না কোথাও খুন হবেই। গতকাল রাতে খুন হয়েছে ব্যবসায়ী সোহেল চৌধুরী। সোহেল চৌধুরী? নামটা খুব চেনা চেনা লাগছে। ঢাকা শহরে কম করে হলেও তুই সোহেল চৌধুরী নামের 1000 লোক বের করতে পারবি। তাও ঠিক। আচ্ছা, পুরোটা পড়ো তো। শোন তাহলে। কুয়াশা। প্রথম পর্বে এতক্ষণ ধরে আমরা যা শুনলাম তাতে শুরুতেই দেখলাম যে আমরা হাফিজুর রহমান, তার স্ত্রী নাহার রহমান এবং তার বোন হিয়াকে নিয়ে একটি বাড়িতে থাকেন এবং হাফিজুর রহমান অসুস্থ, তার শরীর অসাড় হয়ে গেছে, অর্থাৎ প্যারালাইজড। তিনি একজন ব্যবসায়ী এবং অসম্ভব উদার মনা দয়ালু একজন মানুষ, যে কারণেই তার বাড়িতে আশ্রিত অবস্থায় আছেন তারই বন্ধু আজিজ খান এবং তার মেয়ে প্রভা। সমস্যা হচ্ছে বাড়িটিতে ভূতের উপদ্রব। প্রচন্ড ভয় পায় হিয়া। তাদের যে বাড়ির জানালা কখনো খোলবার কথা না, তার বাইরের দিকে গ্রিল দিয়ে আটকানো, সেই রাতে শুতে গেলে সেখানে খটখট শব্দ হয়, অদ্ভুত শব্দ। তার স্ত্রী প্রেতাত্মা বলে কাউকে মনে করছেন, একটা ছায়া মূর্তি দেখতে পান, যে কারণে একসময় থানায় গিয়ে ডায়েরি করতে যান নাহার রহমান। কিন্তু ভূতের ভয়ের কারণে কখনো থানায় ডায়েরি করা হয় না বা থানায় কোনো কেস নেওয়া হয় না। এবং এই ঘটনা চলাকালীন মুহূর্তে দেখা গেল যে প্রভা খুব বিরক্ত। হিয়া, নাহার রহমান এদের ভয় দেখে প্রভা, অর্থাৎ হাফিজুর রহমানের বন্ধুর মেয়ে প্রভা, সেগুলো বিশ্বাস করে, তার প্রচন্ড ভয় এবং সে মহাবিরক্ত সে বাড়ির উপরে। একসময় হঠাৎ করে আজিজ খান বললেন যে একটি খুন হয়ে গেছে, সোহেল চৌধুরী নামে একজন ব্যবসায়ী খুন হয়েছেন। কিন্তু এই সোহেল চৌধুরী কোন সোহেল চৌধুরী সেটা ঠিক বুঝতে পারছে না তার মেয়ে প্রভা। আর তখনই আজিজ খান তাকে বললেন আসল ঘটনাটা কি বা সোহেল চৌধুরীকে নিয়ে কি ঘটনা, সেটা সে পত্রিকা থেকে তার মেয়েকে পড়ে শোনাচ্ছে, সেই খুনের কাহিনী। আসুন তাহলে খুনের কাহিনীটা দিয়েই আমাদের দ্বিতীয় পর্ব শুরু হোক। আর যে শারমিন আছে আপনার সঙ্গে কুয়াশা, আর আপনি শুনছেন এবিসি রেডিও 89.2। দ্বিতীয় পর্বের পর আবারও ফিরছি, সঙ্গেই থাকবেন।
আজিজ খান পড়তে শুরু করলেন একদম প্রথম থেকে। এদিকে থানায় বসে একই খবর পড়ছেন এসআই অভি। গতকাল রাতে নিজের বাসায় খুন হন ব্যবসায়ী সোহেল চৌধুরী। তাকে ছুরি মেরে খুন করা হয়েছে বলে জানায় পুলিশ। সোহেল চৌধুরীর লাশ ময়নাতদন্তের জন্য নিয়ে গেছে পুলিশ। এই কেস নিয়ে ইন্সপেক্টর দুর্জয় জানান আপাতত খুনি সম্পর্কে কিছু বলতে চান না তিনি, তবে খুব দ্রুত অপরাধীকে খুঁজে বের করা হবে। তার মানে আজকের প্রধান খবরের মধ্যে একটি হলো সোহেল চৌধুরীর খুনের খবর। খুনি এতক্ষণে পেপার পড়ে ফেলেছে। স্যার, আমরা তো কোনো প্রমাণও পেলাম না, কি হবে স্যার? শোনো, খুনি অনেক চালাক, এত সহজে তো আমরা ধরতে পারবো না। স্যার, আমরা সোহেল চৌধুরী সম্পর্কে খবর নিয়ে জানতে পেরেছি তিনি খুব একটা ভালো লোক ছিলেন না। মানুষের টাকা পয়সা মেরে দেওয়ার একটা রেকর্ডও আছে তার। আর তাছাড়া তার সাথে পাল্লা দিতে যারা এসেছে তাদের সবার অবস্থাই অনেক খারাপ। আর্থিকভাবে সবাই ভেঙে পড়েছে স্যার। তারা সবাই কি ব্যবসায়ী ছিলেন? জি স্যার, তিনি কখনো কাউকে উন্নতি করতে দিতেন না। যদি কোনোভাবেই কিছু করতে না পারতেন তবে কর্মচারীদের টাকা দিয়ে নিজের দলে টেনে তারপর যা ক্ষতি করার তাই করতেন। তুমি তাদের একটা লিস্ট বানাও আর বেশি করে খোঁজ খবর নাও। আমরা পোস্টমর্টেম রিপোর্টটা আসার সাথে সাথেই কাজ শুরু করে দেব, কিন্তু তার আগে কিছু কাজ করে রাখা ভালো। স্যার, আপনি একদম চিন্তা করবেন না স্যার, আমি সোহেল চৌধুরী সম্পর্কে সব খবর নেব। দেখবেন খুব তাড়াতাড়ি আমরা এই কেসের একটা ক্লু পেয়ে যাব। এসআই অভি থানা থেকে বেরিয়ে চলে গেল সেই মার্কেটে যেখানে নিজস্ব ব্যবসা ছিল সোহেল চৌধুরীর। বেশ অনেকক্ষণ ধরে সব ধরনের খবর নেওয়ার পরে আবার থানার উদ্দেশ্যে রওনা হয় সে। বেশ ভালো একটা তথ্য পেয়েছে আজ এক ব্যবসায়ীর কাছ থেকে। হয়তো এই তথ্যই কেসে মোড় ঘুরিয়ে দিতে পারবে। এদিকে থানায় বসে আছেন ইন্সপেক্টর দুর্জয়। স্পটে তোলা সব ছবি তিনি বারবার করে দেখছেন। সোহেল চৌধুরীকে খুন করা হয়েছে ছুরি জাতীয় কোনো অস্ত্র দিয়ে। খুনি ছুরিটা ফেলে যায়নি। এই কেসের কোনো ক্লু না পেলে এই কেস নিয়ে আগানো কঠিন হয়ে যাবে। প্রায় নিরাশ হয়ে যাচ্ছিলেন ইন্সপেক্টর দুর্জয়। ঠিক তখন বেশ কিছু কাগজ হাতে ইন্সপেক্টর দুর্জয়ের রুমের সামনে দাঁড়ালো অভি। স্যার, আসবো? আরে অভি, হ্যাঁ হ্যাঁ, এসো এসো। স্যার, একটা দারুণ খবর আছে স্যার। দারুণ খবর? স্যার, এই যে এখানে এখানে তো 3 জনের নাম লেখা। স্যার, আমি তাহলে একটু খুলেই বলি স্যার। আমি খবর নিতে গিয়ে প্রথমে যা জানতে পারি তা খুবই অদ্ভুত। ব্যবসায়ীদের মধ্যে হালকা ঝামেলা তো সব জায়গাতেই দেখা যায়। সোহেল চৌধুরীও তেমনই ছিলেন, তবে একটু ধূর্ত প্রকৃতির। কিন্তু এখানে অদ্ভুত বিষয়টা হলো তিনি মানুষের ক্ষতি করে বেশ আনন্দ পেতেন। তাকে মন থেকে পছন্দ করেন এমন মানুষ নেই, তবে ক্ষতির ভয়ে সবাই ভালো ব্যবহার ঠিকই করত। ওনার পরিবারের সম্পর্কে কোনো খবর পেয়েছো? স্যার, যতদূর জানতে পেরেছি তাতে সোহেল চৌধুরীর স্ত্রী 3 বছর আগে মারা গেছেন। তারপর আর বিয়ে টিয়ে করেননি। বাসায় যে কাজের ছেলেটা আমরা দেখেছি ওই ছেলেটাই বাসায় সব কাজ করত। বুঝলাম। সোহেল চৌধুরীর টাকার প্রতি বেশ নেশা ছিল, যার জন্য 3 জন লোকের অনেক ক্ষতি করেছেন তিনি। স্যার, শুধু ক্ষতি বললে ভুল হবে, মারাত্মক ক্ষতি করেছেন। কাগজটা দাও তো এদিকে। এই যে স্যার, নিন। খুনি এই 3 জনের মধ্যে থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। আচ্ছা, সোহেল চৌধুরীর বাসাটা ভালো করে দেখেছো? জি স্যার, দেখেছি। তেমন একটা কিছু পাওয়া যায়নি। চলো, আমি গিয়ে আবার একটু ভালো করে দেখব, কিছু না কিছু তো পাবোই। জি স্যার, চলুন। ইন্সপেক্টর দুর্জয় এবং এএসআই অভি থানা থেকে বেরিয়ে গাড়িতে উঠলেন। থানা থেকে 10 মিনিটের রাস্তা হওয়ায় বেশি দেরি হলো না সোহেল চৌধুরীর বাসায় পৌঁছতে। সোহেল চৌধুরীর বাড়িটা 3 তলা। বাইরে থেকে দেখতে বেশ সুন্দর বাড়িটা। বাড়িটার এক পাশে ছোট একটা বাগানও আছে। আস্তে আস্তে সিঁড়ি বেয়ে দোতলায় উঠে গেলেন ইন্সপেক্টর দুর্জয়। দোতলায় উঠে হাতের ডান দিকের ঘরটাতে সোহেল চৌধুরী থাকতেন। ঘরে ঢুকে আশেপাশে বেশ ভালো করে দেখতে লাগলেন ইন্সপেক্টর দুর্জয়। বিছানার পাশের টেবিলে বেশ কিছু ফাইল চোখে পড়ল তার। হাতে নিয়ে প্রতিটা ফাইল ভালো করে দেখলেন। ফাইল দেখতে দেখতে পেছন ঘুরতেই হঠাৎ চোখ পড়ল একটা জিনিসের দিকে। জিনিসটার কাছে এগিয়ে যান তিনি। স্যার, এদিকে এসো তো অভি। কি হয়েছে স্যার? এই যে এই শোপিসটা বের করো তো। স্যার,
জিনিসটা দারুণ। অনেক দামিও কিন্তু, অন্য সব শোপিসের থেকে আলাদা, ব্যাটারি চালিত মনে হচ্ছে। এটা ড্রয়িং রুমে না রেখে এখানে রেখেছে, অনেক প্রিয় ছিল হয়তো। এখানে তো একটা নাম লেখা, হ্যাঁ হাফিজুর রহমান। এই নামটা তো ওই কাগজে লেখা ছিল, তাই না? জি স্যার। কাগজটা আছে তোমার কাছে? জি স্যার, এই তো। এই যে 3টা নামের মধ্যে একজন হলো শরীফ খন্দকার, আরেকজন হলো শহীদুর রহমান, শেষে হাফিজুর রহমান। স্যার তার মানে হলো হাফিজুর রহমানের সাথে একসময় সোহেল চৌধুরীর খুব ভালো সম্পর্ক ছিল। এই শোপিসটা হাফিজুর রহমানই সোহেল চৌধুরীকে উপহার দিয়েছিলেন। স্যার, সব জায়গা থেকে যা তথ্য পেয়েছি তাতে সোহেল চৌধুরী হাফিজুর রহমানের সব থেকে বেশি ক্ষতি করেছেন। অভি, কিছু কিছু সময় সব থেকে কাছের মানুষরাই সব থেকে বড় শত্রুতে পরিণত হয়। এখন আমরা কি করব স্যার? হাফিজুর রহমান ছাড়া বাকি যে 2জন আছে তাদের পিছনে লোক লাগাও, তাদের গতিবিধির উপরে নজর রাখতে বলো। আর স্যার হাফিজুর রহমান? তার উপরে না হয় আমরা নজর রাখবো। পরদিন সকাল 10টার দিকে কলিং বেল বেজে উঠল হাফিজুর রহমানের বাসায়। বাসায় ঢোকার পর থেকে কেমন যেন একটা গা ছমছম করতে থাকে ইন্সপেক্টর দুর্জয় এবং এএসআই অভির। খুব অদ্ভুত কারণে হলেও ইন্সপেক্টর দুর্জয়ের মন বলছে সোহেল চৌধুরী খুনের ঘটনার সাথে হাফিজুর রহমানের কোনো না কোনো সংযোগ আছে। জি, কাকে চাইছেন? আমরা হাফিজুর রহমানের সাথে কথা বলতে এসেছি। আচ্ছা, আসুন, ভেতরে আসুন। উনি কি বাসায় নেই? উনি বাসাতেই আছেন। আচ্ছা, ওনাকে ডাকুন, আমাদের ওনার সাথে কথা আছে। আপনি তো সেদিন আমার থেকে অভিযোগ নেননি, তাহলে এখন কিসের জন্য এসেছেন? আপনি দেরি না করে হাফিজুর রহমানকে ডেকে দিন, আমরা অন্য বিষয়ে কথা বলতে এসেছি। উনি প্যারালাইজড, আপনাদের ওনার রুমে গিয়ে কথা বলতে হবে। আসুন আমার সাথে। হাফিজুর রহমান প্যারালাইজড শুনে যেন এক মুহূর্তের জন্য সব আশার আলো ধপ করে নিভে গেল। এএসআই অভিযানে সব আশা হারিয়ে হতাশ চোখে তাকালো ইন্সপেক্টর দুর্জয়ের দিকে, কিন্তু তখন ইন্সপেক্টর দুর্জয়ের চোখে মুখে আশার আলো দেখা যাচ্ছিল। কে এসেছেন আহার? থানা থেকে তোমার সাথে কথা বলতে এসেছে। থানা থেকে আমার সাথে কথা বলতে এসেছে? কেন, কি হয়েছে? আপনি শুয়ে থাকুন, উঠতে হবে না। উঠতে চাইলেই তো উঠতে পারবো না। কষ্ট করে একটু হেলান দিয়ে বসা আর শুয়ে থাকা, এছাড়া আর কিছু চাইলেই আমি করতে পারি না। আমরা আপনার সাথে একটু সোহেল চৌধুরীর ব্যাপারে কথা বলতে এসেছি। সোহেল? সে আবার কি করেছে? আপনি জানেন না? গত 6 মাস তার সাথে আমার কোনো যোগাযোগ নেই, সেও কোনো খবর নেয় না। পেপারও পড়া হয় না? না, বাসায় পেপার রাখা হয় আমার বন্ধুর জন্য, কিন্তু আমি পড়ি না। আসলে শরীরের এই অবস্থার পর থেকে কি যে চলছে। সোহেল চৌধুরী খুন হয়েছেন। কি? কিভাবে? কে খুন করলো? সেটাই তো খুঁজে বের করা আমাদের কাজ। সোহেল খুব ভালো মানুষ ছিল না, তা তো আমার থেকে ভালো আর কেউ জানে না, কিন্তু তাই বলে খুন করবে কে? আচ্ছা, আপনাকে আমি কিছু প্রশ্ন করি। হ্যাঁ, নিশ্চয়ই। আপনাদের তো একসময় খুব ভালো সম্পর্ক ছিল, তো কি এমন হয়ে গেল যে আপনারা শত্রুতে পরিণত হয়ে গেলেন? প্রথম থেকেই বলি আপনাকে, সোহেল আমার থেকে বয়সে অনেক ছোট। প্রথম ব্যবসার কিছুই বুঝতো না, আমি ওকে সব শিখিয়েছি। একসময় ও ব্যবসায় ভালোই উন্নতি করতে শুরু করলো। তখন সোহেল কিন্তু খারাপ ছিল না, আমার পরামর্শ নিত সব কাজে, আমাকে না জানিয়ে কোনো কাজই করতো না সে। বাজারে তখন আমার আর সোহেলের লাভ হতো বেশি, বাকি যারা ছিল তারা আমাদের কখনো ধারে কাছেও আসতে পারতো না। হঠাৎ একদিন এক নতুন ব্যবসায়ীর সাথে পরিচয় হয় আমার আর সোহেলের। তার নাম শরীফ খন্দকার। তার বেশ 1 মাস পরে হঠাৎ বুঝতে পারলাম সোহেল আমাকে এড়িয়ে চলছে। আর তখন সোহেলের সব থেকে বেশি যাওয়া আসা ছিল শরীফ খন্দকারের বাসায়। আমি ভাবলাম আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। উনি কারণ কিছু বলেনি? না, তবে পরে আমি জানতে পেরেছি যে শরীফ খন্দকার আমার ব্যাপারে তাকে উল্টোপাল্টা বুঝিয়েছে। আর তারপর থেকে যোগাযোগ বন্ধ হয়ে গেল? হ্যাঁ, কথা বলতো না আমার সাথে। পরে আমার এক কর্মচারীকে সে মোটা অঙ্কের টাকা দেয়। তারপর থেকেই কিভাবে প্রতিনিয়ত আমার ব্যবসার লস হতে থাকে। আমি ব্যাপারটা জানতে পেরে খুবই অসুস্থ হয়ে পড়ি, আর তারপরই।
শরীফ চৌধুরীর কোনো খবর জানেন? সে বেশ কয়েক মাস আগেই দেশের বাইরে চলে গেছে। যাই হোক, আপনার ডাক্তার কি বলেন, কতদিন লাগবে সারতে? ডাক্তার তো বলে ঠিক হয়ে যাবে। দরজার আড়ালে দাঁড়িয়ে সব শুনছিল প্রভা। হঠাৎ ইন্সপেক্টর দুর্জয়ের চোখে পড়তেই সরে নিজের রুমে চলে যায় সে। ব্যাপারটা লক্ষ্য করে চুপ করে থাকলেন ইন্সপেক্টর দুর্জয়। এদিকে অভি চুপচাপ বসে আছে তার পাশে। অভির মুখে এখনো হতাশার ছাপ। কিছু মুহূর্ত চুপ করে থাকার পর ইন্সপেক্টর দুর্জয় উঠে দাঁড়ান। টেবিলের ওপর থাকা ওষুধগুলো নেড়ে চেড়ে দেখেন। ঠিক তখনই পেছন থেকে আসা এক কণ্ঠস্বরে ফিরে পেছনে ঘুরতে হয় তাকে। পুলিশ এসেছে নাকি? আপনি? আমি ডাক্তার আজিজ খান। ও আচ্ছা, আপনি হাফিজুর রহমানের ডাক্তার তাহলে? না না, সেই সৌভাগ্য কি আমার আছে নাকি? উনি আমার বন্ধু, এ বাসায় থাকেন। আগে রোগী দেখতেন, তবে এখন আর দেখেন না। তা এই বাসায় পুলিশ কেন? ভূত ধরতে এসেছে নাকি? না, ওনারা আসলে আমি আপনার বাসায় সবার সাথে একটু আলাদা কথা বলতে চাই। সবাইকে একটু ডেকে পাঠান। হাফিজুর রহমানের রুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমে বসেন ইন্সপেক্টর দুর্জয় এবং এএসআই অভি। আর তাদের সামনে বসে আছেন আজিজ খান। প্রথমে বেশ আগ্রহ নিয়ে কথা বলতে আসলেও এখন তার সেই আগ্রহ যে বিরক্তিতে পরিণত হয়েছে তা তার মুখ দেখলেই বোঝা যাচ্ছে। অদ্ভুত ব্যাপার তো, বলা নেই কওয়া নেই আমাকে জেরা করছেন। আমি কি চোর ডাকাত নাকি? না, কাউকে দেখলে তো আর বোঝা যায় না পুরো ব্যাপারটা। কি বলতে চাইছেন কি? আমি কি সোহেল চৌধুরীকে খুন করেছি নাকি? আমি কেন শুধু শুধু আপনার সাথে কথা বলে সময় নষ্ট করব? হাফিজুর রহমান সাহেব বলছিলেন আপনি নাকি এখন আর রোগী দেখেন না, তাহলে তো আপনার কাজ থাকার কথা না? আপনি কি বলতে চান তা স্পষ্ট করে বলুন তো। না, আমি শুধু আপনার সাথে একটু কথা বলছিলাম আর কি। এটাকে জেরা না ভাবলেও চলবে। কি জানতে চান আমার কাছ থেকে? আপনি এখানে আপনার বন্ধুর সাথে কতদিন ধরে আছেন? 2 বছরের বেশি। আগে কোথায় থাকতেন? গাজীপুরের দিকে। আপনার পরিবারে কে কে আছে? আমার একটা মেয়ে আছে, স্ত্রী মারা গেছেন। ও আচ্ছা, তাহলে আপনি রোগী দেখেন না কেন? একবার এক রোগী নাকি আমার ভুল চিকিৎসায় মারা গিয়েছিল। এগুলো মিথ্যে কথা। প্রমাণ করতে পারেনি বলে জেল হয়েছিল কিছুদিনের, তারপর থেকে আর রোগী দেখি না। গত 20 তারিখ রাতে আপনি কোথায় ছিলেন? ঢাকার বাড়ি গিয়েছিলাম, নাহার ভাবির বোনের ছেলের বিয়েতে। গিয়েছিলাম আরো 2 দিন আগেই, এসেছে 21 তারিখ। আচ্ছা ঠিক আছে, আপাতত আপনার সাথে আমার কথা শেষ। আপনি এক কাজ করুন, হাফিজুর রহমান সাহেবের স্ত্রীকে একটু পাঠিয়ে দিন। আজিজ খান রুম থেকে বের হয়ে যাওয়ার পরপরই রুমে ঢোকেন হাফিজুর রহমানের স্ত্রী নাহার রহমান। ভদ্রমহিলা নিতান্তই সহজ সরল। ইন্সপেক্টর দুর্জয় বেশ মন দিয়ে নাহার রহমানের প্রতিটা কথা শুনছে। যদিও কথাগুলো তার জায়গা থেকে বিশ্বাস করা কঠিন, তবুও তার আগ্রহ দেখে অবাক হয়ে যায় অভি। তাহলে আপনি বলতে চাইছেন যে আপনি একা নন, এ বাসার আরো অনেকেই দেখে এই ছায়ামূর্তিকে, ঠিক? হ্যাঁ, এই নিয়ে আমরা খুব চিন্তার মধ্যে আছি। ছায়ামূর্তির মুখ কেউ দেখেছে কি? না, আমি কিংবা হিয়া ছায়ামূর্তির মুখ দেখিনি, তবে প্রভা হয়তো দেখে থাকতে পারে। একবার প্রভা ছায়ামূর্তির পেছন নিয়েছিল। প্রভাকে? আজিজ ভাইয়ের মেয়ে। ও আচ্ছা, সাহস অনেক মেয়েটার। অনেক সাহস, কোনো কিছুকেই ভয় পায় না। তারপর কি হলো? দেখতে পেয়েছিল ছায়ামূর্তিকে? না, ওটা কিছুক্ষণ পরেই অদৃশ্য হয়ে গিয়েছিল। চিন্তার ব্যাপার। অনেক বেশি চিন্তায় আছি। এটা আপনাদের নিজেদের বাড়ি না? হ্যাঁ, আগে আমরা 3 তলায় ছিলাম, বাকি সব ভাড়া দেয়া ছিল। তো নিচতলাতে এলেন কেন? এখানে গত বছর একটা ছেলে মারা যাওয়ার পর ভাড়া হচ্ছিল না, তাই আমরা 3 তলা ভাড়া দিয়ে নিচতলায় চলে আসি। ঠিক আছে, আপনি এবার অন্য কাউকে পাঠিয়ে দিন। আমি হিয়াকে ডেকে দিচ্ছি। কুয়াশা। এতক্ষণ দ্বিতীয় পর্ব শুনলেন। দ্বিতীয় পর্বে আমরা শুরুতে দেখেছি সোহেল চৌধুরী নামে একজন ব্যবসায়ী খুন হয়েছেন এবং সেই সোহেল চৌধুরীর সঙ্গে যোগসূত্র আছে হাফিজুর রহমানের।
সেটা আমরা জানলাম, কারণ যখন ইন্সপেক্টর দুর্জয় এবং এএসআই অভি ইনভেস্টিগেশন করতে যান সোহেল চৌধুরীর বাড়িতে, তারা গিয়ে জানতে পারে যে ধারালো অস্ত্র দিয়ে অর্থাৎ ছুরি মেরে সোহেল চৌধুরীকে খুন করা হয়েছে, এবং সেখানেই তারা আবিষ্কার করে একটি শোপিস যেখানে হাফিজুর রহমানের নাম লেখা থাকে এবং সন্দেহভাজন আরো দুজন ব্যবসায়ী থাকে। তো যাই হোক, এরপরে অনেক কিছু ঘটে গেছে এবং এখনো সেই ছায়ামূর্তির ভয়, সেই ভয় রয়েই গেছে হাফিজুর রহমানের বাড়িতে। ওদিকে হাফিজুর রহমানের শরীর কিন্তু অসাড়, তার প্যারালাইজড হয়েছে, তিনি মুভ করতে পারেন না। শেষ পর্বে আমরা জানব যে আসলে রহস্যটা কি, এই খুনের রহস্য, এই ভূতের রহস্যের সঙ্গে আসলে কি কোনো যোগ আছে, হাফিজুর রহমানের সঙ্গে কি কোনো যোগ আছে, নাকি প্রভা, নাকি প্রভার বাবা আজিজ খান, নাকি নাহার রহমান, নাকি হিয়া। সন্দেহের তালিকা থেকে কেউই কিন্তু বাদ যাচ্ছে না। তো যাই হোক, শেষ পর্ব এখন আমরা শুনবো। চলে যাচ্ছি শেষ পর্বে। আজকের কুয়াশার সঙ্গেই থাকবেন, আর তারপর শেষ করে আবার ফিরছি। নাহার রহমানকে নিয়ে সন্দেহ করার কিছু নেই বলেই মনে হতে থাকে ইন্সপেক্টর দুর্জয়ের। আর যাই হোক, মানুষ খুন করা সব মানুষের পক্ষে সম্ভব নয়। নাহার রহমান হচ্ছেন সেই ধরনের মানুষ। এই পরিবারের দিকে সেইভাবে সন্দেহ করারও কোনো জায়গা নেই। তবে বাকি যে দুই ব্যক্তির নাম ছিল লিস্টে, তাদের মধ্যে অপরাধী থাকাটা অস্বাভাবিক কিছু নয়। তবে এই কেস বাকি 4-5টা কেস থেকে অনেক আলাদা, তাই একটু আলাদাভাবেই এই কেস নিয়ে ভাববেন ইন্সপেক্টর দুর্জয়। প্রায় বেশ অনেকক্ষণ দেরি করে রুমে ঢুকে হিয়া। চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট। হিয়াকে অনেকটা অপ্রস্তুত মনে হচ্ছে। ইন্সপেক্টর দুর্জয় বেশ কিছুক্ষণ ধরে মনে মনে একটা ব্যাপার চিন্তা করছিলেন। তা যদি সত্যি হয়ে থাকে, তবে তারা ঠিক রাস্তাতেই চলেছেন। আপনি হাফিজুর রহমানের কে হন? বোন। আপন বোন? না, সৎ বোন। কি করেন আপনি? মাস্টার্স করছি। আপনি কি ছায়ামূর্তিটার মুখ দেখেছেন কখনো? না, আমি দেখিনি, আর দেখতেও চাই না। আপনিও কি বিশ্বাস করেন তাহলে এটা কোনো প্রেতাত্মার কাজ? আমাদের এমন কোনো শত্রু নেই যে এভাবে আমাদের ভয় দেখাবে। শেষ কবে ছায়ামূর্তিটাকে দেখেছেন বলেন তো? কাল রাতে। আচ্ছা, আপনিও কি মিসেস রহমানের সাথে ঢাকার বাইরে গিয়েছিলেন? না, আমি যাইনি। আমি ভাইয়ার দেখাশোনার জন্য থেকে গিয়েছিলাম। তো হাফিজুর রহমানের চিকিৎসা কোন ডাক্তার করেন? ডাক্তার গোলাম মুস্তফা। ও হ্যাঁ, ভালো ডাক্তার, বেশ নামকরা ডাক্তার। জি, তিনি বলেছেন ভাইয়া একদিন সেরে যাবে পুরোপুরি। তো একটা কথা জানতে চাই, বাসায় একজন ডাক্তার থাকতে অন্য ডাক্তার দেখানোর দরকারটা কি? আমরা আসলে আজিজ ভাইকে ঠিক বিশ্বাস করতে পারি না। এমনিতে তিনি একজনকে ভুল চিকিৎসা করে মেরে ফেলেছিলেন, তাই। তাও ঠিক। আমি কি এখন যাব? হ্যাঁ হ্যাঁ, আপনি যেতে পারেন। আর প্রভা বাইরে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, ওকে একটু ভেতরে পাঠিয়ে দিবেন। ঠিক আছে। এই কেস সমাধান নিয়ে অভি খুব চিন্তায় পড়ে গেছে। মুখে কিছু বলতে না পারলেও সে মনে মনে অনেকটা বিরক্ত হয়ে আছে, তা খুব ভালো করেই বোঝা যাচ্ছে। প্রভার সাথে কথা বলে হাফিজুর রহমানের বাসা থেকে বেরিয়ে সোজা থানায় চলে যান ইন্সপেক্টর দুর্জয়। থানায় পৌঁছে দেখেন সোহেল চৌধুরীর পোস্টমর্টমের রিপোর্ট চলে এসেছে। রিপোর্টে স্পষ্ট লেখা ছুরির আঘাতে মারা গেছেন তিনি, কিন্তু মারা যাওয়ার আগে কোনো কিছু নিয়ে অনেক বেশি ভয় পেয়েছিলেন তিনি। পোস্টমর্টমের রিপোর্টটা কয়েকবার প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে পড়লেন ইন্সপেক্টর দুর্জয়। তারপর অনেকক্ষণ ধরে কল্পনা করলেন সেই দৃশ্য, যেভাবে খুন করা হয়েছিল সোহেল চৌধুরীকে। কল্পনা করতে করতে এতটাই গভীরে চলে গিয়েছিলেন যে কখন অভি এসে তার সামনে দাঁড়িয়েছে তা তিনি খেয়ালও করেননি। চোখ খুলতেই দেখতে পান অভি হাসি মুখে দাঁড়িয়ে আছে তার সামনে। এই, তুমি কখন এলে? এই তো একটু আগে স্যার। খবর নিয়েছো? কি কি জানতে পারলে? স্যার, লিস্টে থাকা বাকি দুজনের একজনও দেশে নেই, শুধু হাফিজুর রহমানই দেশে আছেন। আমারও মনটা এমনই বলছিল। কিন্তু স্যার, হাফিজুর রহমান তো প্যারালাইজড, উনি কিভাবে এর সাথে জড়িত থাকতে পারেন? উনি না করে তো অন্য কাউকে দিয়েও খুনটা করাতে পারে।
আমার কিন্তু তা মনে হয় না স্যার। আমাদের মনে হওয়া আর না হওয়াতে কিচ্ছু আসে যায় না, সত্যিটা খুঁজে বের করতে হবে, এটাই হচ্ছে কথা। স্যার, আমার মনে পড়েছে একটা জিনিস। হাফিজুর রহমানের স্ত্রী নাহার রহমানকে আমার চেনা চেনা লাগছিল, কিন্তু মনে করতে পারছিলাম না আমি ঠিক কোথায় দেখেছি। এখন হঠাৎ করে মনে পড়ল, আমি ওনাকে থানায় দেখেছি। 2-1 দিন আগে তিনি থানায় অভিযোগ করতে এসেছিলেন। অভিযোগ? কার ব্যাপারে? উনি ওই ভূত টুতের ব্যাপারে বলছিলেন। আমি বিরক্ত হয়ে নেইনি অভিযোগ স্যার। কি কি বলছিলেন, খেয়াল আছে তোমার? বলেছিলেন যে তিনি দেখেছেন এক বিশাল ছায়ামূর্তি তার দিকে নাকি আসছে। আমরা তার মানে ঠিক দিকেই যাচ্ছি। স্যার, এই পরিবারের সবার মাথায় কম বেশি সমস্যা আছে। কি সব বলে না বলে স্যার। আমি যদি বলি খুনি এই পরিবারেরই একজন, কিন্তু কে হতে পারে স্যার? সেটা তো আমার কাছেও পরিষ্কার নয়। তবে স্যার, এই পরিবারের সবার মধ্যে একটা অমিলও আছে। সবাই যেন সবার থেকে একটু আলাদা থাকে। তবে তবে আজিজ খান আর তার মেয়ে প্রভার মধ্যে একটা বড় মিলও আছে। জি স্যার, ঠিক বলেছেন। মেয়ে পুরো বাবার মেজাজ পেয়েছে। ভাব দেখে অবাক হয়ে গেছি স্যার। তবে একটা সত্যি কথা হলো, ওই বাসার সবার মধ্যে সব থেকে বুদ্ধিমান ও যুক্তিবাদী মেয়ে হলো প্রভা। সবার চোখে ধুলো দেওয়া গেলেও প্রভার চোখে ধুলো দেওয়া সম্ভব নয়। তার উপরে আবার ওর আড়ি পাতার অভ্যাসও আছে। কোনো কিছুই প্রভার চোখ এড়িয়ে যায় না। কিন্তু স্যার, আমি একটা জিনিস বুঝতে পারলাম না। ওই বাসায় 3 জন মহিলা আছেন, খুন তারা করতে পারবেন না। হাফিজুর রহমানের যে অবস্থা, তাতে তার পক্ষে খুন করা অসম্ভব। আর আজিজ খান কেনই বা খুন করতে যাবেন সোহেল চৌধুরীকে? এইখানেই তো রহস্যটা আরো বেশি করে জট পাকাচ্ছে। কিন্তু এই রহস্যভেদ আমাকে করতেই হবে। আমরা ঠিক রাস্তায় এগোচ্ছি তো স্যার? হ্যাঁ, একদম। খুনি এই পরিবারের একজন এবং সে মারাত্মক ধূর্ত। এর পরের স্টেপ আমরা কি নেব স্যার? পরের স্টেপটা শুধুই তোমার। তোমাকে সফলভাবে কাজটা করতে হবে। এই ধরো, এই কাগজের নাম আর ঠিকানা লেখা আছে, তুমি একটু খোঁজ নিয়ে এসো। আর হ্যাঁ, অবশ্যই ছদ্মবেশে যাবে। দরকার হলে আমি তোমাকে ফোন দেব, তুমি নয়। জি স্যার, আমি এখনই যাচ্ছি। খুব সাবধান, কাজটা কিন্তু খুব নিখুঁতভাবে করতে হবে, না হলে এই কেস ধরা ছোঁয়ার বাইরে চলে যাবে। আমি আমার সবটুকু দিয়ে কাজটা ভালো করে করব স্যার। ইন্সপেক্টর দুর্জয়ের কথা মতো অভি নিজের কাজে লেগে পড়ে। নির্দিষ্ট ঠিকানা মতো গিয়ে অভিটা দেখতে পায়, তাতে সে অবাক হয়ে যায়। এত কিছুর মধ্যে তার মাথা থেকে এই ব্যাপারটা কিভাবে বেরিয়ে গেছে তা বুঝতেও পারেনি সে। মনে মনে অভি ভাবে, স্যার ঠিকই বলেছেন, এই কেসের জট খুলতে গেলে এর থেকে ভালো সূত্র আর নেই। তবে যা ভেবে তাকে কাজে পাঠানো হয়েছে তা যদি সত্যি না হয়, তবে এই কেস আবার নতুন করে প্রথম থেকে শুরু করতে হবে। কথা মতো সব ব্যবস্থা করে কাজে লেগে পড়ে অভি। কিন্তু সে জানতো না তাদের ধারণা সম্পূর্ণ সত্যি। এদিকে বাসায় বসে ইন্সপেক্টর দুর্জয় এক মনে কি যেন ভেবে যাচ্ছেন। এই কেসের রহস্য একটা হলে খুব তাড়াতাড়ি সমাধান করে ফেলা যেত, কিন্তু সব কেসের মতো এই কেস নয়। এই কেসের মূলে একটি রহস্য থাকলে ঠিক তার পেছনে রয়েছে আরো একটি রহস্য, কিন্তু পেছনে থাকার রহস্য তিনি কিভাবে সমাধান করবেন? এই রহস্য একমাত্র হাফিজুর রহমানের বাসায় থাকে এমন কেউ ছাড়া সমাধান করা সম্ভব নয়। ইন্সপেক্টর দুর্জয় শতভাগ নিশ্চিত যে এই ব্যাপারে তাকে একমাত্র সাহায্য করতে পারে প্রভা। তাই দেরি না করে পরদিন সকালে নিজেই চলে গেলেন প্রভার কলেজে। এখন তার কাছে সব রহস্যের জট ধীরে ধীরে খুলতে শুরু করেছে। স্যার, আমি কিছু বুঝতে পারছি না। আমরা তো তেমন করে কাজের সময় কথা বলতে নেই অভি, তাহলে কাজটা ভালোভাবে করা যায় না। স্যার, আমরা কি অপরাধীকে শনাক্ত করতে পেরেছি? হ্যাঁ, জলদি গাড়িতে ওঠো। স্যার, কিভাবে বুঝতে পারলেন? এখন তোমাকে কিছু বলবো না, কেন জানো? কারণ এখন বলে দিলে তোমার নাটকটা দেখতে ভালো লাগবে না। আর এত ইন্টারেস্টিং নাটকের কাহিনী আগে থেকে জানতে নেই। পরে সময় নিয়ে সবটা বুঝিয়ে বলবো। স্যার, আমি একটু একটু বুঝতে পারছি স্যার। খুনি আসলেই খুব চালাক।
হাফিজুর রহমানের বাড়ির সামনে এসে থামল পুলিশের 2টি গাড়ি। দেরি না করে ইন্সপেক্টর দুর্জয় এবং এসআই অভি খুব দ্রুত পায়ে বাড়ির ভেতরে ঢুকে গেলেন। কলিং বেল দিতেই দরজা খুলে গেল, কারণ দরজার ওপাশে দাঁড়িয়েছিল প্রভা। ভেতরে ঢুকে ইন্সপেক্টর দুর্জয় সোজা চলে গেলেন হাফিজুর রহমানের রুমের দিকে। আপনি কি জানেন হাফিজুর রহমান সাহেব, আপনার স্ত্রী কত চালাকি করেছে আমাদের সাথে? আপনারা কি বলছেন আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনার স্ত্রী এত কিছু করেও নিজেকে বাঁচাতে পারলেন না। কি করেছে নাহার? হ্যাঁ, এই নাহার, কি করেছো তুমি? ওনারা এসব কি বলছেন? উনি সোহেল চৌধুরীকে খুন করেছেন। এটা কি করে সম্ভব? ও তো তখন ঢাকাতেই ছিল না। সম্ভব সম্ভব হাফিজুর রহমান সাহেব, এই পৃথিবীতে অসম্ভব বলে কিছুই নেই। তবে যাই হোক, আপনার স্ত্রী কিন্তু অভিনয়টা দারুণ জানেন। কি বলছেন এসব? আপনার কাছে কি প্রমাণ আছে যার ভিত্তিতে আপনি নাহারকে খুনি বলছেন? প্রমাণ করতে আমাদের বেশি সমস্যা হবে না, খুব তাড়াতাড়ি প্রমাণ হয়ে যাবে। নাহার, তুমি চুপ করে দাঁড়িয়ে আছো কেন? কিছু তো বলো। তুমি সেদিন কোথায় ছিলে আর কেন ছিলে তা ওনাদেরকে আগে জানাওনি? বাসা সবাই এখানে আছেন, কিন্তু আজিজ সাহেব এত চুপচাপ কেন? কিছু বলুন। অবশ্য এখন আপনাদের কারো মুখ দিয়ে কোনো কথা বের হওয়ার কথা না। যাই হোক, আমরা নাহার রহমানকে অ্যারেস্ট করছি। আপনারা ভালো একজন উকিল ঠিক করুন। এই, ওনাকে নিয়ে যাও। এভাবে ওকে আপনারা নিয়ে যেতে পারবেন না, কিছুতেই না। এই, তাড়াতাড়ি নিয়ে চলো। দাঁড়ান। এ কি, আপনার পা ভালো হয়ে গেছে? বাহ, দারুণ ব্যাপার। তো আপনার পায়ে দেয়া অ্যানেস্থেসিয়া এত তাড়াতাড়ি কেটে গেল? চোখের সামনে এমন কিছু দেখার জন্য প্রস্তুত ছিল না কেউ। হাফিজুর রহমান উঠে দাঁড়িয়ে গেছেন। এটা কি করে সম্ভব? কেউ যেন তার নিজের চোখে বিশ্বাস করতে পারছে না। তাহলে কি হাফিজুর রহমান প্যারালাইজড ছিলেন না? এগুলো সব ওনার নাটক। এত কিছুর মধ্যেও অভি খেয়াল করলো ইন্সপেক্টর দুর্জয়ের ঠোঁটে সূক্ষ্ম হাসির রেখা ফুটে উঠেছে। থানায় নিয়ে যাওয়া হলো হাফিজুর রহমানকে, কারণ তিনিই হলেন সোহেল চৌধুরীর খুনি। অনেক দিন ধরে পরিকল্পনা করে তিনি হত্যাকাণ্ড ঘটিয়েছেন। গাড়িতে যেতে যেতে ইন্সপেক্টর দুর্জয় প্রথম থেকে সব বলতে লাগলেন এএসআই অভিকে। স্যার, কি অবাক লাগছে? জি স্যার, আমি ধারণা করেছিলাম, কিন্তু এভাবে ব্যাপারটা ঘটবে তা ভাবতে পারিনি। কেসটা হয়তো আরো কিছুদিন সময় লাগতো, বুঝলে, যদি প্রভা আমাদের সাহায্য না করত। প্রভা আপনাকে সাহায্য করেছে? কিভাবে স্যার? তোমাকে বলেছিলাম ওই বাড়ির সব থেকে বুদ্ধিমান হলো প্রভা। কারণ কি জানো, ও সবকিছু যুক্তি দিয়ে চিন্তা করে আর সবসময় চোখ কান খোলা রাখে। খুনের সাথে প্রভা কিভাবে জড়িত হলো? খুনের সাথে প্রভা জড়িত হয়নি তো? তাহলে স্যার, তোমাকে তাহলে সব খুলে বলি প্রথম থেকে। আমিও তোমার মতো প্রথমে ভেবেছিলাম এ বাসার কেউ সোহেল চৌধুরীর খুনের সাথে জড়িত নয়, কিন্তু পরে একটা জিনিস খটকা লাগলো। কোন জিনিস স্যার? দেখো, যদি কোনো মানুষ তোমার ক্ষতি করে তাহলে হয়তো তুমিও তার ক্ষতি করবে, আর তা না হলে তার কোনো খোঁজ খবরই রাখবে না। কিন্তু হাফিজুর রহমান কি করলো? তার মতে তিনি সোহেল চৌধুরীর ক্ষতি চান না, তবে তার সব খোঁজ খবরও রাখে। এটা কেন? এখানেই তাহলে আপনার সন্দেহ হয়? হ্যাঁ। আচ্ছা, খুন যে হাফিজুর রহমানই করেছেন তা কিভাবে বুঝলেন? সেটা প্রথমে ধরতে পারিনি, কিন্তু পরে যখন ঠান্ডা মাথায় ভেবে দেখলাম মিসেস রহমান আর যাই করুক, খুন সে করতে পারে না। আর হিয়ার বেশ কিছুদিন ধরে মানসিক চাপ যাচ্ছে। একটা মানুষ যে কিনা ছায়া দেখে ভয় পায়, সে মানুষের খুন করে কিভাবে বলো তো? আর প্রভা? অভি, যতই মেজাজ হোক না কেন প্রভার, বয়সে কিন্তু সে অনেক ছোট। আর সোহেল চৌধুরীকেই বা খুন করবে কিভাবে? ও তো চেনেই না তাকে। স্যার, আমি একটা সময় ভেবেছিলাম খুনি আজিজ খান। আজিজ খান বদমেজাজি হতে পারেন, কিন্তু খুন করবে না, কারণ তাতে তার কোনো স্বার্থ নেই। স্যার, আপনি যখন আমাকে হাফিজুর রহমানের ডাক্তারের ব্যাপারে খোঁজ খবর নিতে বলেছিলেন, তখনই আমি একটু একটু বুঝতে পারছিলাম স্যার। যেহেতু তার ডাক্তারের খুব একটা ভালো অবস্থা না, তো টাকার জন্য এটুকু কাজ তো করতেই পারে। আর এই জন্যই তোমাকে খোঁজ খবর নিতে বলেছিলাম। হ্যাঁ স্যার, আমারও খটকা লেগেছিল। বাসায় ডাক্তার থাকতে বাইরের ডাক্তার তিনি কেন দেখান? পরে ভেবেছিলাম ভরসা করেন না, তাই হয়তো। ভরসা না করলে বাসায় রাখতো না, আর বাসার মধ্যে তার স্ত্রী ছাড়া সত্যিটা কেউই জানতো না। ওই বাইরের ডাক্তার দিয়ে তিনি এইভাবে অ্যানেস্থেসিয়া নিতেন? যাতে সবাই ভাবে তিনি সত্যিই প্যারালাইজড।
তিনি দিনে 2 বার করে নিতেন অ্যানেস্থেশিয়া। আর রাতে যখন সবাই ঘুমতো তখন সে হাঁটাহাঁটি করত। আর তার ছায়ামূর্তি দেখে যখন প্রথম হিয়া ভয় পায় তখনই ওর মাথায় একটা বুদ্ধি আসে। তিনি জানতেন হিয়া অনেক ভীতু একটা মেয়ে, আর সেটাই তিনি কাজে লাগান। তাহলে ওনার স্ত্রী যে বললেন স্বামীর জন্য এতটুকু অভিনয় তিনি করেছেন, আরও চালাকি করেছেন থানায় অভিযোগটা দিতে এসে। এগুলো কিভাবে বুঝলেন স্যার? আমি প্রভার কলেজে গিয়ে ওর সাথে কথা বলেছি, ও আমাকে সব কিছু বলেছে। কি চালাক মেরে বাবা! অনেক অনেক। আর এই জন্যই তো ভূত মাত্র একবার এসে ওর সামনে পড়েছে। যখন ভূত বুঝলো ওকে ভয় দেখাতে গেলে ধরা পড়ে যাবে, তখন আর ভুলেও ভূত ওর সামনে পড়ল না। ভূত হয়ে হাফিজুর রহমান ভয় দেখাতেন? হ্যাঁ, যাতে হিয়া ভয়ে অন্য কোনো কাজ ঠিকমতো করতে না পারে। তাহলে স্যার সেদিন রাতে কিভাবে খুনটা হলো? সেদিন রাতে তিনি হিয়াকে ভূত সেজে ভয় দেখান। একটা সময় যখন তিনি বুঝলেন হিয়া আর তার ঘরে আসবে না, আর তখনই তিনি বাসা থেকে বের হয়ে গেলেন। তারপর সোহেলকে খুন করে তিনি বাসায় ফিরে এলেন। আর বাসায় কেউ না থাকাতে তার সুবিধাও হয়। ওগুলো অনেক দিন ধরে তিনি পরিকল্পনা করে করছেন। এখন দেখা যাক শেষ পরিণতি কি হয়। কথা শেষ করে জানালা দিয়ে বাইরে তাকান ইন্সপেক্টর দুর্জয়। এই কেসের সমাধান তো করা শেষ। সত্যি কি শেষ? না, আবার নতুন করে শুরু হবে যাত্রা, নতুন কোনো রহস্য নিয়ে। এতক্ষণ ধরে শুনছিলেন আজকের কুয়াশার গল্প, যার নাম ছায়াময়। লিখেছেন ফাতেমা কায়েমি, নাট্যাংশ পরিচালনায় ছিলেন সাকি ফারজানা এবং সাউন্ডে ছিলেন খালিদ। এবং বিভিন্ন চরিত্রে যারা অভিনয় করেছেন আজকের গল্পের, তাদের নামগুলো এখন জানিয়ে দিচ্ছি। ইন্সপেক্টর দুর্জয় চরিত্রে ছিলেন আবির, এএসআই অভির চরিত্রে অভিনয় করেছেন রেহান, হাফিজুর রহমানের চরিত্রে অভিনয় করেছেন সেতু, নাহার রহমানের চরিত্রে রুমি, হিয়ার চরিত্রে অভিনয় করেছেন সাকি, আজিজ খানের চরিত্রে অভিনয় করেছেন তানজিব এবং প্রভার চরিত্রে অভিনয় করেছেন কাইমি। এই ছিল আজকের কুয়াশার কলাকুশলীদের নাম। আগামী সপ্তাহে অর্থাৎ আগামী সোমবার রাত 11টার খবরের পর আবারও হাজির হচ্ছি কুয়াশার নতুন গল্প নিয়ে। সে পর্যন্ত কুয়াশার সঙ্গেই থাকবেন। এই ফাঁকে একটি খবর জানিয়ে দিচ্ছি, খুব শিগগিরই অর্থাৎ সামনেই কুয়াশার নতুন কিছু শুনতে পাবেন, সেই প্রতিশ্রুতি জানিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। শুভরাত্রি। কুয়াশা।